এই শুনছো? আর কতদিন বলো তো? আমি আর পারছি না। তোমার আর আমার বয়স তো কম হলো না। এবার অন্তত ছেলেটার বিয়ে দাও না। হুম। আমিও ভাবছিলাম ব্যাপারটা নিয়ে দেখি, আজ আকাশের সাথে কথা বলে দেখি। হুম, ঠিক আছে। বলতে না বলতে আকাশ হাজির। আকাশ শোন বাবা, বাবা বলো। তোর বয়স তো কম হলো না, এবার একটা বিয়ে কর। বাবা আমাকে সময় দাও, নিজেকে গুছিয়ে নিয়ে তারপরে করো। শোনো, তোমার ছেলেকে বলে দাও আমি আর রান্না করে খাওয়াতে পারবো না। এতদিন যে খাইয়েছি এটাই অনেক। আবার কি শুরু করলে তুমি, বলো তো? দেখছোই তো আমি কথা বলছি। কি শুরু করলাম মানে? আমি যা বলেছি সেটাই হবে। আমি আর তোমার ছেলেকে রান্না করে খাওয়াতে পারছি না। হয় তোমার ছেলেকে বিয়ে দাও, নয়তো। নয়তো কি? তুমি দিন দিন বেশি করছো কিন্তু। মা বাবা তোমরা কি শুরু করলে বলো তো? এই বলেই আকাশ ওখান থেকে চলে গিয়ে রুমে গেল। ছেলেকে এভাবে না বললেও পারতে। নিজের সব সম্পত্তি তো ওই ছেলের নামে করেই দিয়েছো। আমার ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ হবে? রাহেলা মারা যাওয়ার আগে ওর নামে যা কিছু ছিল সব আকাশের নামে লিখে দিয়ে গেছে। হয়েছে হয়েছে, এখন যাও, বাজার করে নিয়ে আসো। আর আসার সময় বাসার সমস্ত কাজ করার জন্য একটা কাজের মেয়েকেও নিয়ে আসবে। আমি এখানে কাজের মেয়ে হয়ে থাকতে আসিনি, বুঝতে পেরেছো? তারপর অন্য রুমে চলে গেল। আপনারা কিছু বুঝতেছেন না তো? আসলে এটা হলো আকাশের সৎ মা। আকাশ ছোট থাকতে ওর মা মারা যায়, কিন্তু মা মারা যাওয়ার আগে সব সম্পত্তি আকাশের নামেই লিখে দিয়ে যায়। কিন্তু এই ব্যাপারটা আকাশ জানে না। আকাশের মা রুমে গিয়ে তার বোনকে কল করে। জেসমিন, তুই শিলাকে নিয়ে আমাদের বাসায় বিকেলের মধ্যেই আয়। এত তাড়া কেন দিদি? আকাশের সাথে শিলার বিয়ে দেব, তাই ওকে আমাদের বাসায় রেখে যা। সত্যি বলছো দিদি? তাহলে তো আমার মেয়েটা সুখেই থাকবে তোমার কাছে। হুম। এদিকে আকাশের বাবা বাজার করতে যাওয়ার সময় দেখে একটা মেয়ে রাস্তার পাশে বসে কান্না করছে। মেয়েটার বয়স আনুমানিক 19 কি 20 বছর হবে। এই মেয়ে এখানে কান্না করতেছো কেন? আমার মা অসুস্থ, কালকে থেকে কিচ্ছু খায়নি, ঘরে খাওয়ার নাই। তুমি তো গার্মেন্টসে কাজ করতে পারো, এখানে না বসে থেকে তাহলে পরিবারের অভাব দূর হবে। গেছিলাম গার্মেন্টসে, কিন্তু ওরা কয় কাজ নাই। অনুরোধ করলে আমার খারাপ প্রস্তাব দেয় সেই লোক। নাম কি তোমার? আর থাকা কই? আমার নাম মিথিলা, থাকি ওই সামনের গলিতে। তারপর আঙ্গুল দেখিয়ে বলল, আমার বাসি কাজ করবে? বাড়িতে সাধারণত যেরকম কাজ থাকে ওগুলো, যে বেতন নিয়ে চিন্তা করো না। হুম, করবো আমি কাজ। এই যে এখানে 1000 টাকা আছে, আর এটা আমার বাড়ির ঠিকানা। কালকে সকালে চলে আসবে। সাহেব, আপনি আমার কত বড় উপকার করলেন সেটা বলে বোঝাতে পারবো না। তারপর মিথিলা বলে চলে গেল। বিকেলে আকাশের সৎ খালা আর তার মেয়ে শিলা আসে ওদের বাড়িতে। শিলা, সব সময় আকাশের আশেপাশে থাকবি, বুঝলি? ঠিক আছে, কিন্তু আমি তো তাকে দেখিনি এখনো। দেখবি কিভাবে? কিছুদিন হলো বিদেশ থেকে এসেছে লেখাপড়া করে। যা, দেখে আয়। ওই যে ওইদিকে ওর রুমটা। তারপর আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে। শিলা দরজায় এসে দেখে আকাশ বিছানায় ঘুমিয়েছে। কাছে গিয়ে আকাশকে দেখে, সে দেখে পুরাই ফিদা হয়ে গেল। এমন ছেলে তো আমি এখন পর্যন্ত নাটক সিনেমায় শুধু দেখেছি, বাস্তবে এটাই প্রথম। ওয়াও, কি সুন্দর চেহারা! এরপর শিলা গিয়ে আকাশকে কিস করতে যাবে, তখনই আকাশ সজাগ হয়ে যায়। কে আপনি? আমার রুমে কি আপনার? আমি শিলা, আপনার খালাতো বোন। তবে কিছুদিনের মধ্যে অন্য সম্পর্কে ঢুকে যাব। মানে আমার রুমে আপনার কি? কিছুদিন পর তো এটা আমার রুমই হবে, তাই দেখতে আসলাম। এরপর কথা বলার মাঝে আকাশের মা শিলাকে ডাকলেই শিলা চলে যায়। আকাশ ঘুম থেকে উঠে বিকেলেই বাইরে বের হয়। তখন দেখা পায় তার ছোটবেলার বন্ধুদের। আকাশ, অনেকদিন পর তোর দেখা। কেমন আছিস তুই বল? এই তো অনেক ভালো আছি, তোরা কেমন আছিস? আমি তো ভালো আছি। বাড়িতে আসলি কবে? কিছুদিন হলো রে। সবাই সেই স্কুল মাঠের গাছের নিচে বসে আড্ডা দিতেছে, চল যাই ওইখানে। ঠিক আছে চল। তারপর স্কুল মাঠে। কিরে মামা, বিদেশে গিয়ে তো একদম বিদেশি নেগোর মতো চেহারা বানাইছস। কি বলিস তোরা? বাড়িতে আসলি কবে? এই তো কয়েকদিন হয়। স্কুল মাঠে এভাবে আড্ডা দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। সময় করে সকলে মিলে আমাদের বাসায় আয় একদিন। আগে ছোটবেলায় তো প্রায় প্রায় যেতাম, আন্টি কত আদর করতো, আমাদের নিজেদের ছেলের মতো ভাবতো।
কেন যে আল্লাহ তোকে এত তাড়াতাড়ি নিয়ে গেল, কিন্তু এখন আর তোদের বাসায় যেতে মন চায় না রে। আকাশ তার মায়ের কথা মনে পড়তে কান্না করে দেয় সেখানে। আরে করতেছিস কি? এভাবে কেউ কান্না করে? সবাইকে যেতে হবে চলে। এর পরদিন সকালেই মিথিলা চলে আসে ঠিকানা অনুযায়ী। গেটের সামনে দাঁড়িয়ে আছে, ঢোকার সাহস পাচ্ছে না। ওই সময় আকাশ বাইরে যাওয়ার জন্য গেট খুলতে একদম মিথিলার সাথে ধাক্কা লাগা লাগা ভাব হয়ে যায়। এভাবে গেটের সামনে দাঁড়িয়ে আছেন, এখনই তো ধাক্কা লেগে যেত। আমার ভুল হয়ে গেছে। এরপর বলেই সাইডে গিয়ে দাঁড়ায়। আকাশ চলে যাচ্ছে। এদিকে মিথিলা আকাশকে জিজ্ঞেস করবে কি করবে না দ্বিধায় পড়ে গেল। শেষমেশ বলেই ফেলল, স্যার একটু দাঁড়াবেন? কিছু বলবেন? তারপর আকাশ দাঁড়িয়ে যায়। দেখেন তো, এই কার্ডে যেটা বাড়ির ঠিকানা, এটা কি এই বাড়ি? এরপর আকাশ কার্ড হাতে নিয়ে দেখে। হুম, এই কার্ড কোথায় পেলেন আপনি? এই কার্ড আমাকে দিয়ে আজকে সকালে আসতে বলেছে বাড়ির কাজের জন্য। ও, বাবা হয়তো দিয়েছে আপনাকে। আপনি ভেতরে যান, বাবা ভেতরে আছে। এই বলে আকাশ চলে যায়। মিথিলা ভেতরে গিয়ে সব কাজ বুঝে নিয়ে কাজ করতে শুরু করলো। মিথিলাকে কাজ করতে দেখে আকাশের সৎ ভাই শিমুল, আম্মু, কে এই মেয়েটা? আজকে থেকে আমাদের বাসায় কাজ করবে। ও, তারপর আকাশের মা আকাশের বাবার কাছে যায়। আকাশের বিয়ে আমি শিলার সাথে দেব, আয়োজন করো সব কিছুর। হুট করে শিলার সাথে কেন? অন্য মেয়ে দেখতে হবে। আমার বোনের মেয়ের সাথেই বিয়ে হবে, আর একটা কথাও আমি শুনতে চাই না। আকাশের তো একটা মতামত আছে, ওর কথা শুনতে হবে। তারপর মতামতের কোনো প্রয়োজন নেই, তুমি বলবে বিয়ে ঠিক করা হয়েছে, ব্যাস বিয়ে করতেই হবে। এরপর শিলা ওর খালার কাছে যায়। খালা, জোর করে বিয়ে দিতে চাইলে কি বিয়ে করবে? আরে ধুর, আকাশ অমন ছেলেই না। আমি আর তোর খালু যেটা বলবো সেটা কোনো চিন্তাভাবনা ছাড়াই রাজি হয়ে যাবে। ও, দেখতে কিন্তু একদম নায়কের মতো। রাতে খাওয়া দাওয়ার সময় একটা প্লেট বেশি খাবার দেখে মিথিলা বলল, স্যার একটা প্লেট বেশি কেন? আর একজনকে? ও, তোকে তো বলাই হয়নি, আমার ছেলে আকাশ আছে। এই মিথিলা, খাবারটা আকাশের ঘরে দিয়ে আয়। কেন, তিনি এখানে খাবেন না আপনাদের সাথে? না, খাবে না, তোকে যেটা বলেছি সেটা কর। এদিকে মিথিলা খাবার নিয়ে আকাশের রুমে আসে আর ভাবতে থাকে ছেলের সাথে এমনটা কেন করলো। এসে দেখে আকাশ দেয়ালে একটা ছবির দিকে তাকিয়ে কান্না করছে। ছবিটা একটা মহিলার। স্যার আপনার খাবার। আকাশ ঘুরে মিথিলার দিকে তাকায়। টেবিলে রেখে দাও। সকালে যার সাথে দেখা হয়েছিল তিনি বড় ছেলে। তারপর মিথিলা যেতে ধরে আবার ফিরে আসে। স্যার এটা কার ছবি? এটা আমার মায়ের ছবি। তারপর ছবির দিকে তাকিয়ে বলে, আপনার মা তো খাবার টেবিলে বসে খাইতেছে তাহলে? হ্যাঁ, সেটাও আমার মা, তবে সৎ মা। এরপর মিথিলা যেতে যেতে বুঝতে পারে এই স্যারের খাবার এই রুমে পাঠিয়ে দেওয়ার কারণ। আকাশ খাবার খেয়ে বিছানায় রেস্ট নিচ্ছে। এমন সময় শিলা এসে হাজির তার রুমে। আপনি এই রুমে কেন এত রাতে? আপনার ল্যাপটপে মুভি দেখতে আসলাম। আমার কাছে কোনো মুভি নাই। আপনি শিমুলের ল্যাপটপ বা কমন রুমে টিভিতে দেখেন গিয়ে মুভি। আপনারটাই দেখবো আমি। আকাশের গা ঘেঁষে বসে। করতেছেন কি আপনি? আকাশ বসা থেকে দাঁড়িয়ে যায়। কোথায় যাইতেছেন? আসলে খালামুনি ডাকতেছে আপনাকে, তাই আসলাম। আপনি যান, আমি যাইতেছি। তারপরই শিলা চলে যায়। আকাশ যায় ওর বাবার রুমে। বাবা ডাকলে আমাকে? তোমার বিয়ে ঠিক করেছি আমরা, আমার বোনের মেয়ে শিলার সাথে। আশা করি এতে তোমার কোনো অসম্মতি থাকবে না। আকাশ কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বা বলবে সে? আজ পর্যন্ত বাবার মুখের উপর কোনো কথা বলেনি সে। আকাশ কিছু না বলে ওর রুমে চলে আসে। আকাশের যখন ঘুমে চোখ লেগে আসে তখনই তার বাবা রুমে আসে। কতদিন আর এভাবে বোবার মতো চুপ করে থাকবি? আমি তো কিছু বলতে পারি না, ছেলে মেয়ে হয়েছে ওর ঘরে, ওদের কথা চিন্তা করে। কি বলবো আমি এখানে? এবার একটু চালাক হ। কতদিন আর বকা থাকবি? বুঝতে পারতেছিস তোর সাথে যদি শিলার বিয়ে হয় তাহলে কি হবে এই বাড়িতে? তাহলে কি করতে বলছো তুমি? যে কোনো উপায় হোক, তুই এই বিয়ে করবি না। আমি জানি এই বিয়ে না করলে আমাকে এই বাসায় আর থাকতে দিবে না। এখনো জব করি না, তাহলে থাকবো কোথায়? আর এই মেয়ের সাথে বিয়ে হলে তোর সারা জীবন নষ্ট হয়ে যাবে। বিশেষ না হলে তোর এলাকার বন্ধুদের খোঁজ নিতে বল শিলার, তাহলে বুঝতে পারবি। হুম। আর একটা কথা,
ভালো করে মাথায় রাখ, এই বাড়িটা আর যা যা সম্পত্তি আছে বেশিরভাগ তোর নামে আছে, বুঝলি? তোর মা তোর নামে লিখে দিয়েছে। কিন্তু ছোটবেলায় আব্বু আম্মু মারা যায়, আর আমি তো জানি সব সম্পত্তি আম্মুর নামে ছিল না, তোমার নামে ছিল। তারপর সাথে সাথে আকাশের বাবা আকাশের মুখ চেপে ধরে। যা বলেছিস বলেছিস, আর মুখে ওইটা বলবি না। হ্যাঁ, আমার নামে সব সম্পত্তি ছিল, কিন্তু শিমুলের মাকে বিয়ে করার পর বুঝতে পেরেছিলাম তোর কপালে দুঃখ আছে। যদি আমি কিছু না করতে পারি তোর জন্য, তাই তখন তোর নামে লিখে দিয়েছি, আর নাম দিয়েছি তোর মা তোর নামে জমি লিখে দিয়েছে। আমার তো সম্পত্তি চাই না বাবা, তোমাদের সাথে থাকতে চাই। মাকে হারিয়েছি, তোমাকে হারাতে চাই না আমি। আকাশ বাবাকে জড়িয়ে ধরে। যেটা বললাম মনে থাকে যেন তোর। তারপর বাবা বলেই চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিচে নামছিল আকাশ, তখন দেখলো মিথিলা মেঝে ঝাড়ু দিচ্ছে আর শিমুল খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। শিবল, এসব কে? তুই এতটা খারাপ আগে জানতাম না তো। কি করলাম আমি? মিথিলা, রান্নাঘরে গিয়ে ঝাড়ু দাও, এখানে পরে ঝাড়ু দিবে। এদিকে আকাশের কথা শুনে মিথিলা চলে গেল। একটা মেয়ের দিকে এরকম নজর দিতে লজ্জা করে না তোর? শিমুল কিছু না বলে সব কথা শুনে ওইখান থেকে চলে গেল। আকাশের বাইরে গিয়ে ওর বন্ধুদের কাছে জানতে পারলো শিলা মেয়েটা কেমন। অনেক ছেলের সাথে রিলেশন ছিল, অনেক ছেলের সাথে রাতে দুপুরে ওখানেও যেত। দুপুরে আকাশ বাড়িতে ঢুকতে ওর মা এসে হাজির। তাহলে কবে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করব? আমাকে একটু সময় দাও, আমি জানবো। এরপর উপরে চলে গেল কথাগুলো বলে। খালা রাজি হয়েছে। কত তারিখ বিয়ে আমাদের? এখনো বলেনি। আর তুই কি করছিস? একটা ছেলের মন জয় করতে পারছিস না? চেষ্টা তো করতেছি। এদিকে আকাশ রুমে এসে বসে আছে সোফায়। স্যার পা একটু উঠান, ঝাড়ু দেব। আমাকে স্যার বলছো কেন? মালিককে তো স্যার বলতে হয়। তাড়াতাড়ি ঝাড়ু দাও। আর তুমি পড়াশোনা করো না? না, অভাবের সংসারে লেখাপড়া হয়নি। এদিকে আকাশ মিথিলার সাথে কথা বলতেছে, তখন শিলা এসে হাজির। এই মেয়ে, তাড়াতাড়ি এইখান থেকে যাও। এতক্ষণ কি এই রুমে? এভাবে কথা বলতেছেন কেন ওর সাথে? কাজের মেয়ের সাথে আর কিভাবে কথা বলবো? আর একটা বাজে কথা বললে ভালো হবে না কিন্তু। তুমি রেগে যাইতেছো কেন? আকাশের কাছে এসে বলে, স্যার আপনারা ঝগড়া করবেন না আমার জন্য, আমার ঝাড়ু দেওয়া হয়েছে। এরপর চলে গেল। আমাকে দেখতে কেমন লাগে তোমার? আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে দেখে বলেন কেমন লাগে। দেখেছি তো, অনেক সুন্দর লাগে আমাকে, কিন্তু তোমার চোখে কেমন লাগে সেটা জানতে চাইলাম। এই মেয়ে কাছে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে। আকাশে কিছু না বলে চা খাওয়ার জন্য দোকানের দিকে গেল। রাত তখন 10টা হবে। রাস্তায় দেখলো কয়েকটা কিশোর গ্যাংয়ের ছেলে একটা মেয়েকে ঘিরে ধরে আছে। মেয়েটা ভয়ে কান্না করছে। দূর থেকে এসব দেখে আকাশ এগিয়ে গেল। এখানে কি হয়েছে? তারপর একটা ছেলেকে সরিয়ে দিয়ে বলে, আরে মিথিলা, তুমি? এদিকে মিথিলা আকাশকে দেখে জড়িয়ে ধরে ভয়ে কান্না করে দেয়। স্যার, আমি বাড়িতে যাওয়ার সময় এরা... একটা মেয়েকে রাস্তায় একা পেয়ে এসব করছিস? তোর ঘরে কি মা বোন কিছু নাই? কালকে যদি তোর মতো ছেলে তোর কোনো বোনকে বা মাকে বিরক্ত করে তখন তোর কেমন লাগবে? তারপর ছেলেগুলো কিছু না বলে চলে গেল। কাল থেকে সন্ধ্যার মধ্যে বাসায় যাবে, দেরি যেন না হয়। ঠিক আছে চলো, তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসি। স্যার, যেতে পারবো আমি? বেশি কথা না বলে চলো। মিথিলাকে এগিয়ে দিতে দিতে ওর বাড়ির সামনে আসলো আকাশ। বাড়িতে কে কে আছে তোমার? মা, আমি আর আমার একটা ছোট ভাই। বাবা? বাবা কোথায় তোমার? বাবা আমাকে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করেছে। তাহলে পরিবার চলে কিভাবে তোমাদের? মা মানুষের বাসায় কাজ করে চলাতো, কিন্তু মা অসুস্থতায় এখন আমার... তারপর আর বলল না। চলো আন্টিকে দেখে আসি। আমাদের গরিবের ঘরে কোথায় বসতে দিব আমি আপনাকে? অন্য একদিন দেখাবো মাকে। বেশি কথা বলো তুমি। আকাশ নিজেই ঢুকে গেল ঘরের ভেতর। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ভালো আছি, আপনাকে চিনলাম না। আমি যে বাসায় কাজ করি তার মালিকের ছেলে। স্যার বসেন আপনি। এরপর মিথিলার মা শোয়া থেকে উঠতে যায়। আরে করেন কি, আপনি অসুস্থ? আকাশ ধরে শুয়ে দিল। আকাশ মিথিলার মাকে স্পর্শ করতেই চমকে যায়, কারণ শরীরে গরম যেন ফেটে যাচ্ছে। মিথিলা, আন্টির শরীরে এত জ্বর, ডাক্তার দেখাও নাই? না মানে... এমনিতেই ভালো হয়ে যাবে। এরপর আকাশ কল দিয়ে ডক্টর নিয়ে আসলো।
ডক্টর দেখে ওষুধ লিখে দিল। স্যার আপনাকে ধন্যবাদ। আমার প্রেসক্রিপশনটা দিন, আমি আনিয়ে নিব ওষুধ। আমি ওষুধ দিয়ে যেতেছি। আকাশ সব ওষুধ নিয়ে মিথিলার বাসায় দিয়ে রাত 12টায় বাসায় আসে। এসেই দরজা বন্ধ করে বিছানায় ঘুমাতে যাবে, দেখে শিলা শুয়ে আছে আকাশের বিছানায়। একটা মেয়ে টাকার লোভ লালসার জন্য কি না করতে পারে। এই মেয়ে জামা কাপড়ের মতো ছেলে পাল্টে প্রেম করছে, না জানি আরো কি করছে। এদের জন্য বেশিরভাগ মেয়েদের খারাপ ভাবা হয় সমাজে। আকাশ তাই রুম থেকে বেরিয়ে অন্য রুমে ঘুমানোর জন্য যেতেই দেখে ওর বাবা বের হয়েছে। বাবা, কোথায় যাও? টয়লেটে গেছিলাম। তুই এখনো ঘুমাসনি? বাইরে গিয়েছিলাম, এসে দেখি শিলা মেয়েটা আমার বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে। আর বন্ধুদের কাছে জানতে পারলাম এই মেয়েটা এমনই। অন্য রুমে যেয়ে ঘুমা, অনেক রাত হয়েছে। তারপরের দিন সকাল সকালেই চিল্লাচিল্লির শব্দ শুনে আকাশের ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখে আকাশের বাবাকে ওর মা কথা শুনিয়ে দিচ্ছে। আগামী 10-15 দিনের মধ্যেই আকাশের সাথে বিয়ে হবে, এই আমি বলে দিলাম। আকাশ জব করবে, তারপর বিয়ে করবে, এখন কোনো বিয়ে নয়। এতদিন কি আমার বোনের মেয়ে বসে থাকবে নাকি? যেটা বলেছি এটাই ফাইনাল। ম্যাডাম, ওইটা ঘর কি পরিষ্কার করব? এদিকে ওদের কথার মাঝখানেই মিথিলা এসে বলল, যেখানে মন চায় সেখানে গিয়ে পরিষ্কার কর গিয়ে। তারপর রাগে মিথিলাকে ধাক্কা দিল। মিথিলা মাথার দেয়ালে গিয়ে লাগলো। এতক্ষণ আকাশ উপর থেকেই সব দেখছিল, কিন্তু আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে নিচে নামে। দেখি বড় আঘাত লেগেছে নাকি। তারপর আকাশ মিথিলাকে তোলে। স্যার, লাগেনি আমার, আমি ঠিক আছি। লাগেনি মানে? রক্ত বের হইতেছে কপাল থেকে। আকাশ মিথিলাকে আবুল চাচা আকাশদের দারোয়ানকে রুমে নিয়ে গেল, সেখানে রক্ত মুছে ব্যান্ডেজ করে দিল। এদিকে মিথিলার প্রতি এমন আচরণ দেখে আকাশের মা আর শিলা রাগে ফোঁস করছিল। স্যার, আমার কিছু হয়নি, ওই রুম পরিষ্কার করতে হবে। চুপচাপ এখানে শুয়ে রেস্ট করো, এই অবস্থা একদম কাজ না। বলছিলাম। একটা কথাও শুনতে চাইনি তোমার কাছে, শুয়ে থাকো। তারপর আকাশ সিঁড়ি দিয়ে ওর রুমে যেতে ধরে, তখনই ওর মা ডাকে, শিলাকে শপিংয়ে নিয়ে যা। আমার কাজ আছে, যেতে পারবো না। সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াস আর খাস, আবার বলছিস কাজ আছে? রেডি হয়ে ওকে নিয়ে চুপচাপ যা। আকাশ কিছু না বলে উপরে চলে যায়। আকাশ রুমে ঢুকে রেডি হচ্ছে, তখন বাবা আসে। তুই কি কোনোদিন একটু চালাক হবি না? কেন, কি করলাম? তোকে যেটা করতে বলে ওইটাই করিস তুই। বুঝেছি, তোর জন্য আমার বন্ধুর মেয়েকে আনতে হবে বউ করে, তাহলে এই বাড়ি ও সোজা হবে, আর তুইও একটু চালাক হবি। লাগবে না কাউকে আমার। তারপর বাধ্য হয়ে শিলাকে নিয়ে শপিংয়ে গেল আকাশ। চলো ওইদিকে যাই, ওইদিকে ভালো পোশাক আছে। আপনি যেয়ে নিন, আপনার যেটা যেটা লাগে, আমি এখানে আছি। তোমার পছন্দ অনুযায়ী নিব কাপড়। এত ঢং দেখানো লাগবে না। আপনার বাড়িতে চুপ করে থাকে বলে এটা ভাববেন না কিছু বলতে পারে না আমি। রেগে যাইতেছেন কেন? এদিকে শিলা অবাক হয়ে যায়, কারণ প্রথম রাগ দেখলো আকাশের। শিলা আর কিছু না বলে একাই গিয়ে কেনাকাটা করছে। এদিকে আকাশ কি যেন মনে করে কয়টা জিনিস কিনলো শপিং থেকে ফেরার পথে। ওইদিকে একটু ঘুরে তারপর বাসায় যাই চলো। আপনাকে নিয়ে ঘোরার মতো আমার হাতে সময় নাই। বিয়েটা একবার হতে দে, তারপর বুঝবি শিলা কি জিনিস। কিছু বললেন? না, আমাকে এখানে নামিয়ে দাও, একটু ঘুরে তারপর একাই চলে যেতে পারবো। ঠিক আছে। এরপর আকাশ নামিয়ে দিয়ে দেখলো শিলা কাকে যেন কল দিল। তুমি তাহলে যাও। শিলা পেছনে ঘুরে আকাশকে বলল। আকাশ কিছু দূর চলে এসে আবার গাড়ি আগের জায়গায় এনে দেখে শিলা একটা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে ঘুরছে। এটা দেখে আকাশ ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে বাড়িতে চলে গেল। বাড়িতে এসে আবুল চাচার রুমে যায় আকাশ, যে দেখে রুমে কেউই নেই। আকাশ চলে আসতে যাবে, তখনই ওয়াশরুম থেকে মিথিলা বের হয়ে আসে। ধরতেই পায়ের সাথে পা লেগে আকাশের উপর পড়ে যায়। এদিকে আকাশ তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়, আর আকাশের বুকে এসে পড়ে মিথিলা। আপনি এখানে? আমি দেখতে পাইনি, মাফ করে দিবেন। সমস্যা নেই, আপনি তো ইচ্ছা করে পড়েন নাই। আমি এখন ঠিক আছি। ম্যাডাম কাজে ডেকে গেল। এখানে শাড়ি আর কিছু জামা আছে, এগুলো পরবে, আর তোমার গায়ের এই এক ড্রেস চেঞ্জ করবে। লাগবে না স্যার, বাসায় আমার আরো জামা আছে। আরও আছে? তাহলে তো ভালো, এগুলো সাথে রাখো। ম্যাডাম দেখলে আমায় অনেক কথা শুনিয়ে দিবে, আমি পারবো না নিতে। কেউ কিছু বলবে না, রাখো। তারপর আকাশ চলে যায়। সন্ধ্যায় মিথিলা কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য আসছে,
তখন এই মেয়ে, দাঁড়াও। হাতে কি তোর? কিছু না ম্যাডাম। তারপর আকাশের মা গিয়ে কেড়ে নেয় হাতে থাকা ব্যাগ, খুলে দেখে শাড়ি জামা এসব। শিলার শাড়ি আর জামা আজকেই শপিং করে নিয়ে আসলো, আর সেগুলো তুই চুরি করে বাড়ি নিয়ে যাচ্ছিস? না না, আমি চুরি করিনি। তাহলে বল, কোথায় পেলি এগুলো? এসব তো শিলার। মিথিলা কিছু না বলে চুপ করে থাকে। এটা দেখে আকাশের মা মেজাজ গরম হয়ে যায় আর কয়েকটা থাপ্পড় দেয় মিথিলাকে। আকাশ রুম থেকে আওয়াজ শুনে নিচে এসে দেখে মিথিলাকে মারছে এসবের জন্য। আকাশ গিয়ে ওর মার হাত ধরে। তুই আমার হাত ধরলি? ইদানিং তোর অনেক সাহস হয়েছে, তাই না? মিথিলাকে আমি এগুলো দিয়েছি শপিং করতে যেয়ে। পরার মতো কাপড় ছিল না, একটা ড্রেস প্রতিদিন পরে আসে, তাই দিয়েছি। তাই বলে নতুন আর এত দামি ড্রেস দিবি তুই ওকে? নিজে কটা টাকা ইনকাম করিস যে এইভাবে কাজের মেয়ের জন্য এত টাকা খরচা করছিস? কি শুরু করেছো? মেয়েটা ড্রেস নাই তাই দিয়েছে, এতে কি এমন দোষের হলো? এই তোমার জন্য দিন দিন মাথায় উঠছে। যেদিন ওকে ধরবো না সেদিন একদম মাটিতে নামিয়ে ছাড়বো বলে দিলাম। কথাগুলো বলেই চলে গেল আকাশ। দেখলো মিথিলা কান্না করছে। আরে এটা বিষয় না, এটা নিয়ে কান্না করছো? কিচ্ছু হয়নি, তুমি যাও, আবুল চাচা রুমের রেস্ট নাও। বাড়ি যাব, অনেক রাত হয়ে আসতেছে। বাবা, আমাদের ওইদিকে ফাঁকা রুম আছে, ওইখানে মিথিলার থাকার ব্যবস্থা করে দাও। রাত করে বাড়ি ফিরতে সমস্যা হয় ওর। ঠিক বলেছিস। মিথিলা, ওই রুমটা গিয়ে শুয়ে পড়। আকাশ রুমে গিয়ে শুয়ে পড়ে। এভাবেই কিছুদিন চলে গেল। বিয়ের জন্য আকাশের মা আরো বেশি বেশি চাপ দিতে লাগলো। মিথিলাকে এখন যায় কোনো কাজে কথা শুনিয়ে দেয় এবং মাঝে মাঝে চড়থাপ্পড়ও দেয়। একদিন সকালে মিথিলা খাটের নিচে ঝাড়ু দিচ্ছে, তখন শিলা আকাশের রুমে আসে। আমাকে বিয়ে করবে না তুমি? কখনোই না। আমি কি দেখতে খারাপ? বিয়ের পর অনেক আদর করব। এরপর আকাশের গায়ে হাত দিয়ে দেয়। আমার থেকে দূরে দাঁড়িয়ে কথা বলেন। তাহলে সোজা কথায় আমাকে বিয়ে করবে না? অন্য উপায় আমার জানা আছে। শিলা দরজা খোলা রেখে আকাশকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। পাশে দিয়ে আকাশের মা যাচ্ছিল, সেই দেখে ফেলে। তারপর সে আকাশের বাবাকে ডাক দেয়। কি হইতেছে এসব? হ্যাঁ, শিলা বাবাকে দেখে দ্রুত আকাশকে ছেড়ে দেয়। কিছু না। তারপর মাথা নিচু করে নেয়। তোমাদের বিয়ে হয়েছে? তাহলে এসব কি? আকাশ আমাকে জড়িয়ে ধরে, আমি না করতে পারিনি, কারণ 2 দিন পর তো আমাদের বিয়ে। এই কথাগুলো শুনে আকাশ শিলাকে একটা থাপ্পড় দিল। আগে জানতাম না এই মেয়ে এমন। নিজে আমাকে রুমে ডেকে এসব করতেছো, আর এখন আমাকে দোষ দাও? আমার বোনের মেয়ের একটা খারাপ রিপোর্ট হলো। এখন কে বিয়ে করবে একে? আকাশকেই বিয়ে করতে হবে। মিথিলা, কি দেখেছো তুমি বলো তো? মিথিলা কি করে বলবে? আপনি যখন রুমে এসেছেন তখন মিথিলা রুম ঝাড়ু দিচ্ছিল আমার। এদিকে এই কথা শুনে শিলার মুখ শুকিয়ে একদম কাঠ হয়ে গেল। তারপর মিথিলা সব বলে দিল, যা যা দেখেছে। আমাকে বিয়ে করার জন্য চাপ দিতেছো তোমরা, বিয়ে করতে হবে তাই তো? মিথিলা, আমাকে তোমার কেমন লাগে? স্যার, আপনি অনেক ভালো একজন মানুষ। আমাকে বিয়ে করবে তুমি? এদিকে আকাশের মুখে কথা শুনে বাড়ির সবাই তো অবাক। এসব কি বলছিস তুই? বাড়ির একটা কাজের মেয়েকে তুই বিয়ে করবি? আজকাল তোর রুচি এতটা নিচে নেমে গেছে? কি হলো মিথিলা? স্যার, এইসব কি বলেন আপনি? আপনি কোথায় আর আমি কোথায়? আমি সাধারণ একটা কাজের মেয়ে। আমার কাজ করাতেই মানায়, বউ হিসেবে নয়। এই মেয়েকে আজকেই বাসা থেকে বিদায় করতে হবে। এই মেয়ে, এই বাসা থেকে তুমি এক্ষুনি চলে যাও। খালা, তোমার ছেলের এমন চরিত্র আগে জানলে আমি বিয়েই করতে চাইতাম না। এখন আমাকে মুখ খোলায়েন না, নয়তো আপনি লজ্জা পাবেন। আপনি কেমন আর কোথায় কি করেছেন সব জানি আমি। এরপর শিলাকে উদ্দেশ্য করে বলে। এদিকে মিথিলা কান্না করছে। আমার এই কাজটা গেলে আমি মাকে নিয়ে কিভাবে থাকবো? সেটা আমরা কি করে জানবো? যেখানে খুশি সেখানে চলে যা। আকাশ মিথিলার হাত ধরে গাড়িতে করে একটা পার্কে নিয়ে আসে। আমাকে এখানে নিয়ে আসলেন কেন? স্যার, আমার এখানে কাজ করা বন্ধ হলে মাকে নিয়ে থাকা খুব মুশকিল হয়ে যাবে তো। আমাকে বিয়ে করতে তোমার সমস্যা কি বলো তো? আমরা গরিব, আপনাদের সাথে যায় না আমাদের। আমাদের মেয়ে বিয়ে হয় দিন মজুর বা রিক্সা চালক এদের সাথে। কার সাথে বিয়ে হয় কি হয় না সেটা জানি না, তবে তোমার বিয়ে আমার সাথে। আপনি এখন হয়তো আমাকে তাই রাগে আমন করছেন। যখন বুঝবেন তখন নিজেই চিন্তায় পড়ে যাবেন। রাগের বশে কি সিদ্ধান্ত নিতে চাইছিলেন আপনি? আমাকে দেখে কি মনে হইতেছে আমি রেগে আছি? সত্যি বলতে, প্রথম দিন গেটে তোমাকে দেখে এক প্রকার ভালো লেগে যায় আমাকে, পরে আস্তে আস্তে তোমার ব্যবহার দেখে আরো ভালো লেগে যায়।
তাই তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম। সেই ভুল করবেন না। আমি আপনাদের বাসা থেকে চলে যাব, আর কাজ করব না আমি। উঠো, এখনই বিয়ে করবো আমরা। না, বড়সা কিছু না বলে আমি কখনোই রাজি নই। এদিকে সাথে সাথে আকাশ তার বাবাকে কল দিয়ে আসতে বলে এখানে। ডাকলি যে? আমি মিথিলাকে বিয়ে করব, কি বলো তুমি? মিথিলের কথা তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলিনি। এটা গরিব, তুই রাজি হবি কিনা তাই। যখন তোর মুখে শুনলাম একে বিয়ের কথা, তখন অনেক খুশি হয়েছি। মেয়েটা আসলে অনেক গুণবতী। শুনলে বাবার মুখে? এরপর মিথিলা কিছু না বলে চুপ করে আছে। বিয়ে করলে আজকে করে ফেল। আমি জানি তুই বাড়িতে গেলে তুল কালাম শুরু করে দিবে তোর মা। আকাশ মিথিলাকে নিয়ে ওর বাবাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলে। এইদিকে ওই রাতেই মিথিলাকে নিয়ে আকাশ বাড়িতে আসে। ঢোকার সাথে সাথে আকাশের মা মিথিলার হাত টেনে ধরে। এই মেয়ে, কথা কানে যায়নি তোর? বলেছি না এই বাড়িতে আর তোর কোনো কাজ নেই। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, আর কখনো আসবি না। এদিকে মিথিলা কিছু না বলে কান্না করছে। ন্যাকা কান্না করলেই সব হলো নাকি? আর একটা মুহূর্ত যদি তুই এখানে থাকিস, তাহলে পুলিশ ডেকে জেলে পাঠিয়ে দেবো বলে দিলাম। এতদিন যেসব করেছো ওর সাথে, সেটা অতীত। এখন সে আমার বউ। কিছুক্ষণ আগে বিয়ে করেছি, তাই ওকে কিছু বলার আগে ভেবে কথা বলল। কি? সে সেই কাজের মেয়েটাকে তুই বিয়ে করলি? এই মেয়েকে আমি কোনো দিনও এই বাড়ির বউ হিসেবে মানব না। তুমি মানো আর না মানো, সত্যি এটাই মিথিলা আমার বউ। আকাশ মিথিলার হাত ধরে আকাশের রুমে নিয়ে গেল, কারণ আকাশ জানে মিথিলা এখানে আর কিছুক্ষণ থাকলে মিথিলাকে আরো কথা শুনতে হবে। পরশুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, যাও। বাড়ির কেউ রাজি নেই এই বিয়েতে, আপনি কেন বিয়ে করতে গেলেন? কারণটা হয়তো তুমি জানো, বাড়ির বাবা বাদে কেউ আমার ভালো চায় না। শিলা ম্যাডাম তো ভালো ছিল, দেখতে অনেক সুন্দর, আর লেখাপড়া অনেক করেছে। কাকে ভালো বলতেছো? শিলা টাকা সম্পত্তির জন্য আমাকে বিয়ে করতে চাইছে, আর ওর চরিত্র শুনলে নিজেই বিশ্বাস করতে পারবে না। এরপর মিথিলা আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে মেঝেতে পাটিতে শুয়ে পড়লো। এদিকে আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মিথিলা নেই রুমে। মিথিলাকে খোঁজার জন্য দরজার দিকে যাবে, দেখে মিথিলা খাটের পাশেই শুয়ে আছে মেঝেতে। আকাশ মিথিলার সামনে গিয়ে বসে বলে, এখানে শুয়ে কেন তুমি? আমি এখানে ঠিক আছি। খাট কি ছোট হয়ে গেছে নাকি যে তোমার জায়গা হবে না এখানে? আমি মেঝেতে ঘুমিয়ে অভ্যস্ত, আপনি খাটে শুয়ে পড়ুন। এবার কিন্তু সত্যি সত্যি রাগ করব। তুমি এখন আমার বউ, এখানে যা কিছু দেখতেছো সব তোমার, তাহলে ঘুমাবে কেন মেঝেতে তুমি? আপনি ঘুমান গিয়ে, আমি এখানেই ঠিক আছি। তারপর আকাশ কিছুটা রেগে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সকালে মিথিলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরির জন্য রান্নাঘরে যায়। আগেও নাস্তা তৈরি করতো, তাই তার সব জানা। মিথিলা নাস্তা তৈরি করছিল, তখন আকাশের মা আর শিলা এসে হাজির হয়। এই মেয়ে, তুই আমার রান্নাঘরের একদম কিছু ছুঁয়ে দেখবি না। বেরিয়ে যা আমার রান্নাঘর থেকে। ম্যাডাম, আমি তো আগেও নাস্তা তৈরি করেছি, আজকে কোনো সমস্যা নেই তো? খালা, এভাবে বললে হবে না। চুলের মুঠি ধরে বের করে দাও এখান থেকে। এদিকে মিথিলা ওদের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে ওদের কথাগুলো শুনছিল। আকাশ সকালবেলা উঠে মেঝেতে দেখে মিথিলা নেই, তাই খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে আসছিল। আর তখনই দেখে মিথিলা চুপ করে আছে। শিলা মিথিলা চুল মুঠি ধরে দিল একটা ধাক্কা দরজার দিকে। মিথিলা কন্ট্রোল করতে না পেরে দরজার সাথে ধাক্কা লেগে পড়ে যাবে, তখনই দরজায় এসে হাজির হয় আকাশ। মিথিলা সোজা আকাশের বুকে এসে পড়ল। এভাবে পড়ে যাচ্ছিলে কেন? মিথিলা কিছু না বলে শিলা আর আকাশের মার দিকে তাকায়। এতে আকাশ বুঝে যায় কি হয়েছে। মিথিলা আগে ছিল এই বাড়ির কাজের মেয়ে, কিন্তু এখন না। এখন সে আমার বউ। এই বাড়ির, এই পুরো বাড়ির বউ সে। আমার বউয়ের কোনো অসম্মান বা কোনো খারাপ কিছু আমি একদম সহ্য করব না। আমার সাথে কি করেছো তখন কিছু বলিনি আমি, কিন্তু আমার বউয়ের সাথে তেমনটা করলে ছেড়ে কথা বলবো না। আজকাল তো দেখছি তুই অনেক বড় হয়ে গেছিস। আমার মুখের উপর কথা বলাও শিখে গেছিস। মুখের উপর কথা না, শুধু উচিত কথা বলতেছি। আগে বলতাম না কারণ নিজে সব সহ্য করতে পারবো তাই, কিন্তু এখন আমি উচিত কথা না বললে মিথিলাকে তোমরা যা খুশি তাই করবে। তারপর আকাশ মিথিলাকে নিয়ে ওর রুমে চলে আসে। নাস্তা না বানালে বড় স্যার আর আপনি কি খাবেন? বড় স্যারকে? আপনার বাবা। আমার বাবা তোমার কি হয়? বড় স্যার। আমার বাবা তোমার শ্বশুর হন। বাবা বলে ডাকবা, বুঝছো? আমি বাইরে যাচ্ছি, বাবার আর তোমার খাবার প্যাক করে নিয়ে আসবো আসার সময়। আকাশ চলে যেতে ধরলো, কি যেন মনে করে আবার ফেরত এলো। তোমার গায়ে এটা কি ড্রেস? এটাই তো পরি আমি সব সময়।
এগুলো আগে পরেছো, এখন না। এখন তুমি এই বাড়ির বড় বউ, আর যেন এই ড্রেস না পরা দেখি। আর একটা ড্রেস ছিল, ওটা তো বাসায় আছে। এখানে কি তোমার ড্রেসের অভাব পড়েছে? তারপর আকাশ আলমারি খুলে দিল। আলমারি ভর্তি মেয়েদের কাপড় চোপড়। এসব কার জামা কাপড়? আর আপনার রুমে কেন? এগুলো সব তোমার, মানে আমার বউয়ের। যখনই শপিংয়ে যেতাম, কোনো ড্রেস ভালো লাগলে ঘরে এনে রেখে দিতাম। এসব কখনো পরিনি। এত দামি আমি এগুলো পরতে পারবো না। আগে পরনি, এখন থেকে পরবে। আকাশ বাড়ির বাইরে আসলো খাবার নিয়ে যেতে। এদিকে আকাশ বাইরে আসার সাথে সাথে আকাশের মা শিলা মিথিলার কাছে আসে। এই ফকিন্নির বাচ্চা, বের হ, বের হ আমার বাড়ি থেকে। আকাশকে তো ভালো করেই পটিয়ে ফেলেছিস এই বাড়ির সব সম্পত্তি নিজের করে নিতে। ম্যাডাম এসব কি বলেন আপনি? এবারে বউ হতে চাইনি আমি, আর আমার কোনো লোভ নেই এবারে সম্পত্তির উপর। ছোট লোকদের আমার ভালো করেই চেনা আছে। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা, দূর হ বলছি। তোর কি আছে রে? না দেখতে আমার মতো সুন্দরী, না আমার মতো লেখাপড়া আছে। এদিকে মিথিলা কিছু না বলে শুনছে মাথা নিচু করে সব। তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি, আর কখনো এখানে ভুল করেও আসবি না। এদিকে মিথিলা কান্না করছে। এই, তুই যাচ্ছিস না কেন? মেয়েদের একবারই বিয়ে হয়, আমি এখান থেকে গেলে লোকে অনেক খারাপ কথা বলবে আমায় নিয়ে। কত টাকা লাগবে বল? বুঝেছি, তোর টাকার দরকার তো, পেয়ে যাবি সব টাকা। এখন বের হয় এখান থেকে। কি করতেছো কি? এভাবে মিথিলাকে কোথায় নিয়ে যাও? এর মাঝে তুমি একটা কথাও বলতে আসবে না, নইলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। না না, এভাবে তো এই বাড়ির বউকে টেনে নিয়ে বের করে দিবে, সেটা তো হবে না। যেভাবে হোক মিথিলা এই বাড়ির বউ, ওকে বের করে দিলে সমাজে আমাদের যেটুকু সম্মান আছে সেটাও শেষ হয়ে যাবে। ডিভোর্স দিয়ে ওদের, তারপর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। স্যার, আপনি এখানে? স্যার মানে? আমি তোমার শ্বশুর, এখন বাবা বলবে। আগে বলতে আঙ্কেল, এখন বলবে বাবা। আগে কোথায় আঙ্কেল বলতাম আমি? আগে থেকেই তো স্যার বলতাম। আমার চোখ ফাঁকি দিবে এত বড় অভিনেতা? এখন হয় নাই, বুঝলে? আর এভাবে বেশি দিন সহজ সরল ভাবে থেকো না, নইলে এরা তোমাকে এখানে টিকতে দিবে না। আমি অভিনেত্রী মানে? মানে তোমার বাবা দেলোয়ার চৌধুরী, আর তুমি তার একমাত্র মেয়ে। কি করে বুঝলেন? আমাকে তো ছোটবেলায় দেখেছেন। যেদিন তোদের বিয়ে হলো ওই দিন তোর আব্বু আমাকে কল দিয়ে বলল মেয়েটা তোদের ওইখানে গেল, আর কোনো খোঁজ নাই। বাবা বলে দিল এসব? এখন আমার 1000 টাকা দে তোমা। প্রথম দিন কি অভিনয়টা করে টাকা নিলি আমার কাছ থেকে? দিব না। ছেলের বউয়ের কাছে টাকা চাইতে লজ্জা করে না আপনার? কিন্তু এভাবে আর কতদিন থাকবে? কতটা বড় লোকের মেয়ে তুই, আর তুই এভাবে আসিস আমাদের বাড়িতে। এভাবে থাকলে তো তোর যে কোনো ক্ষতি করতো এরা দ্বিধাবোধ করবে না। দেখবে বাবা, সবাই অনেক ভালো হয়ে যাবে একদিন। আর আমাকে চিনেছো সেটা কাউকে বলবে না একদম। তুই ভুল ভাবতেছিস মা, এই মহিলা কখনো ভালো হবে না। আমি চিনি তাকে। মায়ের ভেতরে এখন যেমন অনেক রাগ আর খারাপ ভাবনা আমাকে নিয়ে, একদিন এগুলোই ভালোবাসায় পরিণত হবে। দেখ পারিস কিনা এই মহিলা চিনতে পারবে না পরিবর্তন করতে। তবে দেখিস নিজের যেন কোনো ক্ষতি না হয়। একটা কথা বলতে মিথিলা মা, তুই ছোটবেলায় অনেক সুন্দর আর ফর্সা ছিলি দেখতে, তাহলে এখন কিভাবে সামলা হইলি? সবই মেকআপের গুণ বাবা। জানিস মা, আমার ছেলেটার ভাগ্যই খারাপ, ছোটবেলায় মাকে হারালো। সে আর যাকে বিয়ে করলাম আমি, সেই সৎ মায়ের হাতে শুধু অবহেলাই পেয়ে গেল সারাটা জীবন। জানি না কতটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি ছেলেকে। তোমার ছেলে অনেক ভালো, বুঝলে? আর ভালো না হলে কি আমি বিয়ে করি নাকি? হ্যাঁ, মিথিলা, খাবারগুলো খেয়ে নাও। আপনি খাবেন না স্যার? আমিও খাবো, খুব ক্ষুধা লেগেছে। বড় স্যার খায়নি সকাল থেকে, আর বাড়ির সবাই কি খাবে? আসার সময় দেখলাম সবাই খাচ্ছে, বাবাকে দেখলাম না এখানে। বড় স্যারকে ডেকে নিয়ে আসি আমি। তুমি খাবার রেডি করো, আমি ডেকে নিয়ে আসছি। তারপর বিকেলের দিকে আকাশ বাড়িতে আসে। এসে দেখে মিথিলাকে কথা শুনিয়ে দিচ্ছে ওর মা। আকাশ মিথিলার হাত ধরে ওর রুমে নিয়ে গেল। কতদিন এসব সহ্য করবে তুমি? এখন তুমি এই পরিবারের বউ, নিজের অধিকার আদায় করে নিতে শিখো। যে যেমন স্বভাবের তার সাথে ঠিক তেমন ব্যবহার করতে হয়। এদিকে মিথিলা কিছু না বলে চুপ করে আছে। বুঝছি, চাকরিটা পেলে অন্য জায়গায় গিয়ে বাড়ি ভাড়া করে থাকবো, কারণ তুমি এতটা সহজ সরল যে কেউ তোমার ক্ষতি করতে পারবে। আর এই বাড়িতে তো তেমন লোকের অভাব নাই। এবাড়ির সবাই অনেক ভালো। সারাদিন এটা ওটা নিয়ে কথা শুনে তখন খুব ভাল লাগে, তাই না? তাই বলে তাদের সাথে থাকবো না?
এরপর বিকেলে বাসার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশ দেখছে। মিথিলা কাপড় শুকানোর জন্য ছাদে এসে দেখে আকাশ একভাবে তাকিয়ে আছে বাইরের দিকে। স্যার, এইদিকে আকাশ আগের মতোই তাকিয়ে আছে। স্যার, হ্যাঁ, কিছু বলবে? বলছিলাম আমাদের বাড়িতে গিয়ে কটা দিন থেকে আসতাম। এরপর মাথা নিচু করে বলল, কটা দিন পর যাও। হুম। এদিকে মিথিলা পুরো বাড়ি পরিষ্কারে ঝকঝক করছে, রান্না থেকে শুরু করে সব করছে। এদিকে শুনে যা তো। তারপর মিথিলাকে টেনে সাইডে নিয়ে যায়। বলো তাড়াতাড়ি, কাজ আছে আমার কিন্তু। এত কাজ করতে কে বলছে? আর এসব কাজ তুই করতেছিস? আমার বাসা, তাই কাজও তো আমার। আমি করবো না তো কে করবে? তোর বাবা যদি শুনে আমার বাসায় এসব কাজ করতেছিস, তাহলে নিশ্চিত আমাকে গুলি করে মেরে দিবে। সে চিন্তা করো না, আমি আছি তো। তুমি থাকো, আমি চা দিয়ে আসি রুমে। মায়ের আর শিলাটা। দিতে হবে না, এখানেই রেখে দে, মন চাইলে এসে খেয়ে যাবে। না বাবা, দিয়েই আসি আমি। মিথিলা চা নিয়ে ওর শাশুড়ির রুমে গেল। ম্যাডাম, এই যে আপনার চা। তোকে আমি চা আনতে বলেছি? সবাইকে দিলাম, তাই আপনাকেও দিতে আসলাম। তোর চা তুই খা। এই কথাগুলো বলে চায়ের কাপ মিথিলার দিকে ছুঁড়ে মারে। গরম চা মিথিলার জামায় এসে পড়ে, সেখান থেকে পায়ে পড়ে। মিথিলা দৌড়ে এসে ওয়াশরুমে গিয়ে পায়ে ঠান্ডা পানি দিতে লাগে। এদিকে আকাশ ছাদ থেকে নিচে নেমে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকতে যাবে, দেখে মিথিলা পায়ে পানি দিচ্ছে। পায়ে কি হয়েছে দেখি তো। সে কিছু হয়নি। হঠাৎই আকাশের উপস্থিতি লক্ষ্য করে পা তার পেছনে নিয়ে যায়। আকাশ মিথিলার কাছে গিয়ে দেখে পায়ে ফোসকা হয়ে গেছে। এসব কিভাবে হলো? রান্না করার সময় গরম পানি পায়ে পড়েছে। আকাশ মিথিলাকে বিছানায় বসালো। মিথিলার পা তার হাঁটুর উপর নিয়ে হাতের মলম দিয়ে যেই দিতে যাবে, স্যার কি করছেন আপনি? আমার পায়ে হাত দিবেন? এটা সম্ভব না, আমায় দিন, আমি মালিশ করে নিব। বেশি কথা না বলে চুপ করে থাকো। কি অবস্থা করেছো পায়ের? এমনিতেই ঠিক হয়ে যাবে, প্লিজ আপনি আমার পায়ে হাত দিবেন না। তুমি আমার বউ, তোমার শরীরে হাত দিলে কি এমন হবে? আমি এখনই ডাক্তারকে আসতে বলেছি, ব্যান্ডেজ করে দিতে হবে। ডক্টরকে ডাকতে হবে না, আমি এমনিতেই একটু পর সুস্থ হয়ে যাব। তাছাড়া তেমন কিছু হয়নি, এরকম তো আগেও কত হয়েছে। তাহলে চুপ করে বিছানায় শুয়ে থাকো, আমি ক্রিমটা লাগিয়ে দিচ্ছি, পায়ে অনেক ভাল লাগবে। আকাশ মলম লাগিয়ে দিল পায়ে। দুদিন পর সকালবেলা বাসায় চিল্লাচিল্লি শুরু করলো। চিল্লাচিল্লি শুনে আকাশের বাবা, মিথিলা, আকাশ এসে হাজির। খালা, আমার সোনার নেকলেস খুঁজে পাইতেছি না। কোথায় রেখেছিস? আমি তো আমার টেবিলের উপর রেখেছিলাম, সকালে উঠে দেখি নাই। বাসা থেকে কি নেকলেস উধাও হয়ে যাবে নাকি? এই বাসায় তো বাইরের লোকের অভাব নাই, এত দামি নেকলেস দেখে লোভ পড়ে চুরিও করতে পারে। এদিকে শিলা মিথিলাকে উদ্দেশ্য করে বলে, আপনি কি বোঝাতে চাইছেন? যা বলবেন ভেবেচিন্তে বলবেন, নইলে ভালো হবে না। তাহলে আমার এত দামি নেকলেস রুম থেকে উধাও হয়ে যাবে এক নিমেষে? এই ফকিন্নির বাচ্চা, বল বল নেকলেসটা কোথায় রেখেছিস? শিলার নেকলেস হারিয়েছে, মিথিলা সেখানে কি জানে? তুমি একদম বেশি কথা বলবে না। এই বাড়িতে একমাত্র বাইরের মেয়ে এ ছাড়া আর কে আছে? মা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাইতেছে। বিশ্বাস করেন ম্যাডাম, আমি নেইনি নেকলেস। চুপ কর ছোট লোকের বাচ্চা, তোদের মতলব সব আমি বুঝি। আমার ছেলের গলায় তো ঝুলেই পড়েছিস আমাদের বাড়ির সব কিছু নিজের করে নেওয়ার জন্য। খালা, আমি পুলিশে কল দিয়েছি, ওরা আসতেছে। ওরাই খুঁজে বের করবে কে চুরি করেছে আর তাকে করবে। বিশ্বাস করেন আমি কিচ্ছু নেইনি। আমি শিলা ম্যাডামের ঘরে গতকালকে শুধু একবার গিয়েছিলাম চা দিতে, আর ঢুকিনি। মিথিলা, রুমে যাও তুমি। কোথাও যাওয়া হবে না, ওর রুম চেক করবে পুলিশ এসে। তারপর আব্বু আমাকে গিফট করেছিল এই দামি নেকলেস, সেটাই কাজের মেয়েটা নিয়ে নিল। শিরা, আপনি আপনার লিমিট ক্রস করে ফেলতেছেন। এখনো কিছুই প্রমাণিত হয়নি যে মিথিলা আপনার নেকলেস চুরি করেছে। পরে দেখা গেল নিজের নেকলেস নিজেই আপনি কোথাও রেখেছেন, তখন কিন্তু মানহানির মামলা দেব আপনার নামে। এই কাজের মেটার হয় সাফাই করা বন্ধ কর বলে দিলাম। এইসব বস্তির মেয়েদের কোনো বিশ্বাস নেই। মা, তুমি হয়তো ভুলে যাইতেছো মিথিলা যেখানেই আগে থাকুক না কেন, এখন সে আমার বউ। তার সম্পর্কে একটাও বাজে কথা শুনবো না আমি। বস্তির মেয়েকে এই বাড়িতে নিয়ে এসেছিস তো, এখন থেকে এইটা ওইটা সব দামি জিনিস হারাবে, দেখে নিস। এদিকে আকাশ আর সবাই এসব কথা বলতে বলতে বাসায় পুলিশ এসে পড়ে। পুলিশ অফিসার এসেছে, এবার আমার জিনিস বের হবে, আর চোরকে আমি সহজে ছাড়বো না। কি হয়েছে আপনাদের এখানে? স্যার,
আমার ডায়মন্ডের হার হারিয়েছে এই বাড়ি থেকে। আপনার কি কারো উপর সন্দেহ হয়? জি স্যার, এই মেয়েটা লোভে পড়ে এই মেয়েটা চুরি করেছে আমার। আপনারা এখানে থাকবেন, সারা বাড়ি তল্লাশি নেওয়া হবে। তারপর পুলিশ আরো কয়েকজন এসে পুরো বাড়ি তল্লাশি করলো। পুরো বাড়িতে হার পাওয়া যায়নি। স্যার পাওয়া গেছে। হাবিলদার হার নিয়ে নিচে নামলো। এটা তো আমার হার, এই মেয়েকে থানায় নিয়ে যান স্যার। আপনি কিভাবে জানলেন এই হার এই মেয়ের ঘরে পাওয়া গেছে? হ্যাঁ, আমাদের বাড়িতে এই মেয়েই একমাত্র বাইরের, তাই এটা ভাবা স্বাভাবিক বিষয়। আকাশ মিথিলার দিকে তাকালো। বিশ্বাস করুন, আমি কোনো চুরি করিনি। এসব কি সত্যি? তুমি শেষ পর্যন্ত বস্তির মেয়েদের বস্তিতে মানায়, বড়লোক বাড়ির বউ হিসেবে নয়। স্যার, আপনি তো আমায় বিশ্বাস করেন। আপনি বলুন, আমি কখনো করতে পারি এটা? আমি জানি এটা তুমি করতে পারো না, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। শিলার দিকে তাকিয়ে বলল, আমাকে তো বলতে দিতেছেন না, নিজেরাই নিজেদের মতো করে বলে যেতেছেন। স্যার আপনি বলেন তো সব কি বলবেন? ওই দিক রুমটা কার? ওইখানে নেকলেস পাওয়া গেছে। হাত দিয়ে দেখিয়ে দিয়ে তখন বাড়ির সবাই আকাশের মার দিকে তাকিয়ে আছে। সিসি, শেষ পর্যন্ত নিজের বোনের মেয়ের নেকলেস তুমি চুরি করলে? আমি কি কিনে দেই না তোমাকে? আমি কি এখন নিয়ে যাবো আসামিকে? স্যার এটা আমাদের ফ্যামিলি সমস্যা, আমরা বুঝে নিব, আপনি জান। এরপর কখনো ফ্যামিলি সমস্যা নিয়ে পুলিশ কল দেবেন না। পুলিশ চলে গেল। আমি কোনো নেকলেস চুরি করিনি। ছি মা, তুমি নিজে চুরি করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করো। আকাশের মা গিয়ে শিলার চুলের মুঠি ধরে বলে, আমি তোকে বুদ্ধি দিলাম মিথিলার রুমে নেকলেস রেখে আসার জন্য, আর তুই আমার রুমে এসে নেকলেসটা রেখে আমাকে চোর বানিয়ে দিলি সবার সামনে। আকাশের মায়ের কথা শুনে বাড়ির সবাই আরো অবাক হয়ে যায়। হ্যাঁ, আমি তো রেখেছিলাম ওইখানে, কিন্তু তোমার রুমে গেল কিভাবে সেটা তো জানি না। আকাশের বাবা শিলার ব্যাগপত্র নিয়ে আসে। এই যে এগুলো নিয়ে 1 সেকেন্ডের ভিতরেই বাসা থেকে চলে যাবে। শিলাকে বলে, এক্ষুনি যা এখান থেকে, তোকে আর রাখতে চাই না আমার বাসায়। আমাকে তো তুই চোর বানিয়ে দিলি। শিমুল শিলাকে তার বাড়িতে দিয়ে আয়। শিমুল শিলাকে নিয়ে বেরিয়ে গেল। তুমি যে খুব ভালো মানুষ সেটা কিন্তু না, তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। এখনই মিথিলার কাছে ক্ষমা চাও। আকাশের মাকে উদ্দেশ্য করে বলল, আমি কখনো এই মেয়ের কাছে ক্ষমা চাইব না। তারপরে চলে গেল সবাই। এই মহিলা ভাঙবে তো মস্কাবে না। এদিকে মিথিলা এখনো কান্না করছে। কান্না করছো কেন? এমনি। রুমে এসো। যেতে যেতে বলল, কেমন দিলাম খেল মিথিলা মা? বুঝিনি বাবা, কিসের খেল বলতেছো? এত কিছু হলো সব তো আমারই কারণে। শিলা নেকলেস তোমার বিছানায় রেখেছিল, আমি রেখে ফেলে সেটা আকাশের মার বিছানায় রেখে দিয়েছি, যেটাকে বলে কাটা দিয়ে কাটা তোলা। বাবা তুমি পারো বটে, যদি তুমি না দেখতে তাহলে কি হতো ভেবেছো একবার? ভেবে এখন কাজ নাই, যা দেখতো আকাশ কি বলে। আর আমি তোর শাশুড়ি কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে আসি একটু। তারপর হাসতে হাসতেই চলে গেল। মিথিলা রুমে এসে দেখে আকাশ তার মায়ের ছবির দিকে তাকিয়ে কান্না করছে। আপনি কান্না কেন করছেন? কোথায় না তো। তারপর চোখ পানি মুছে ফেলল। জমি আমার মা যদি বেঁচে থাকতো তাহলে দেখতে কত ভালোবাসা পেতে মায়ের কাছে। ছেলের বউকে মাথায় করে রাখতো, আজকের মতো ঘটনা আর ঘটতো না। এই মা অনেক ভালো। আমি ছিলাম একটা কাজের মেয়ে, তাকে আপনি বিয়ে করেছেন। এটা তিনি কেন যে কেউ সহজে মেনে নেবে না। তবে আপনি আমায় বিয়ে করে ভুল করেছেন, আমায় ডিভোর্স দিয়ে দিতে পারেন আপনি। এই কথা যদি আর একবার বলো তাহলে ভালো হবে না, কিন্তু যে কয়দিন আমাদের বাড়িতে আছো আমাকে কি খারাপ মানুষ মনে হয়েছে? যদি হয়ে থাকে খারাপ, তাহলে আমাকে। না না, আপনি খারাপ হবেন কেন? আমি আপনার মতো মানুষ খুব কম দেখেছি। তাহলে চুপচাপ থাকো। আকাশ গোসল করতে বাথরুমে ঢুকে বের হয়ে দেখে মিথিলা সোফায় শুয়ে ঘুমিয়ে গেছে। আকাশ একটু একটু করে মিথিলার কাছে যেতে থাকে। বেতেলার ফেস একটা মায়া কাজ করে, কোথায় ঘুমিয়েছে মেয়েটা। তারপর মিথিলার পাশে বসে মিথিলাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আকাশ মিথিলার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে উঠতে যাবে, তখন গলার চেনের সাথে টি শার্টের একটা বোতাম আটকে যায়। আকাশ চেনটা ছাড়িয়ে নিয়ে চেন হাতে নিয়ে দেখলো এটা সিটি গোল্ডের একটা ছোট্ট চেন। আজকে একটা সোনার চেন দিয়ে আসতে হবে, আমার তো মনে ছিল না, বিয়ের সময় নিয়ে নিতে। তারপর নিজেই নিজের মাথায় টোকা দিয়ে মৃদু হেসে ফেলে। এদিকে দুপুরবেলা মিথিলা উঠে রান্নাঘরে যেয়ে দেখে তার শাশুড়ি কি যেন রান্না করছে আর কাশি দিচ্ছে। ম্যাডাম আপনি রুমে যান, আমি রান্না করছি। না,
লাগবে না, আমি নিজের রান্না নিজেই করে নিতে পারবো। আপনার কাশি আসছে রান্নার ঘ্রাণে। এই মেয়ে, বলেছি না আমি আমার নিজের রান্না নিজেই করে নিতে পারবো। এরপর মিথিলা মন খারাপ করে রুমে চলে আসে বিকেলে। মিথিলা, রেডি হয় না, এক জায়গায় যাব। কোথায় যাবেন? দরকার আছে এক জায়গায়, ওখানে যাব। আপনি যান, আমি গেলে সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে। হাসাহাসির কি আছে এখানে? আমি আমার বউকে নিয়ে যাব। আপনি দেখতে অনেক হ্যান্ডসাম, আর আমি কালো একটা মেয়ে আপনার পাশে। আবার যদি পরিচয় দেন আমি আপনার বউ, তাতে তো সবাই হাসাহাসি করবে। তাতে আমার কিচ্ছু যায় আসে না, তাড়াতাড়ি রেডি হও। আমি যাব না। আপনি কোথায় যাবেন? যান না। এই কথা আর বলবো না, তাড়াতাড়ি রেডি হও, আমি নিচে দাঁড়িয়ে আছি। মিথিলা কোনো উপায় না পেয়ে একটা শাড়ি পরে নিচে গেল। কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাব। এটা আবার কোথায় যায়? কাককে যতই সাজাও না কেন, সে কখনোই ময়ূর হয় না। এদিকে মিথিলার বুঝতে আর বাকি নেই, কথাটা তাকেই বলেছে। মা, তুমি কিন্তু একটু বেশি বলে ফেলতেছো ইদানিং। আমি বরং বাসায় থাকি, আপনি যান। আকাশ মিথিলার হাত ধরে বাড়ির বাইরে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল। তারপর আকাশ নিজে ড্রাইভ করে একটা জুয়েলারি দোকানে নিয়ে আসলো। এটা কিসের দোকান? বলেছি কোনো কথা নয়, আমার সাথে এসো। আকাশ একটা সুন্দর দেখে হার মিথিলাকে পরিয়ে দিল। ম্যাডামের গলায় এটা সুন্দর মানাবে। এটা ম্যাডামের নয়, এটা তোমার। কি বলেন? আমি এইসব নিব না। আমার বউকে আমি কি দিব না দিব তোমার কাছে শুনতে চাইছি আমি? পরিয়ে দিলাম গলায়, এটা আর খুলবে না। গলায় পরিয়ে দিয়ে আকাশ নেকলেসের বিল পে করছে, আর মিথিলা একভাবে তাকিয়ে আছে আকাশের দিকে। এই যে হ্যালো, কি তাকিয়ে আছো? চোখের সামনে হাত নাড়িয়ে বলল, না কিছু না। আকাশ বাড়িতে আসার পথে খেয়াল করলো মিথিলা ফুচকার দোকানের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। সাথে সাথে গাড়ি ব্রেক করে সে। গাড়ি থামালেন কেন? গাড়ি কি নষ্ট হয়েছে? গাড়ি থেকে নেমে এসো। তারপর হাত ধরে নামিয়ে ফুচকার দোকানে গেল। আকাশ ফুচকা নিল 2 প্লেট। সে জানে শুধু মিথিলার জন্য নিলে মিথিলা খেতে লজ্জা বোধ করবে, তাই সেও 1 প্লেট নিল। মিথিলা নিজের মতো হাত দিয়ে খাচ্ছে, তারপর হাত খাওয়া শুরু করে। আকাশ শুধু মিথিলার দিকে তাকিয়ে খাওয়া দেখছে তার। মিথিলা খাওয়া শেষ করে পাশে তাকিয়ে দেখে আকাশ তাকিয়ে আছে তার দিকে। তখন মিথিলা লজ্জায় একদম লাল হয়ে যায়। বাড়ির কাছাকাছি আসতেই আকাশ বলে, তোমার মাকে অনেকদিন হলো দেখতে আসা হয় না, চলো দেখে আসি। তারপর দুজন মিলে বস্তিতে যেয়ে, আপনি এখানে দাঁড়ান, আমি ভেতরে দেখি মা আছে কিনা। ঠিক আছে। মিথিলা ভেতরে যেয়ে দেখে ভাত রান্না করছে। আপামনি, আপনি এইখানে অনেক দিন পর হঠাৎ? তোমার স্যার নিয়ে এসেছে। আগে যেভাবে আমার মায়ের অভিনয়ে ছিলে, এখনো ওইভাবেই করবে, বুঝলে? ঠিক আছে। এইদিকে কি আপনারা বুঝতেছেন না মহিলাটাকে? মহিলাটা হলো মিথিলাদের বাড়ির কাজের মহিলা। এছাড়াও আরো 3 জন কাজের মহিলা আছে তাদের বাড়িতে। আসেন, মা ভেতরে আছে। এরপর আকাশকে উদ্দেশ্য করে বলে। আকাশ ভেতরে ঢুকেই বলে, মা কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। তোমরা সবাই ভালো আছো? জি, সবাই ভালো। বসেন। কোথায় যে বসতে দেই এই গরিবের ঘরে? কে বলেছে আপনারা গরিব? যে মন থেকে গরিব সে হলো প্রকৃত গরিব। আপনাদের মন অনেক বড়। আজকে আর না বসি, এদিক দিয়ে যাচ্ছিলাম তো তাই দেখা করে গেলাম। বিয়ের পর প্রথম এলে, এক মুঠো ভাত খেয়ে যাও বাবা। এখন না মা, সময় করে আসবো, তখন পেট ভরে খেয়ে যাব। চলো মিথিলা। মা ভালোভাবে থেকো, গেলাম আমি। ঠিক আছে। আপনি গাড়ির কাছে যান, আমি আসছি। আকাশকে বলল। আকাশ গাড়ির কাছে গেল, আর মিথিলা মহিলার কাছে আসলো। এখানে কিছু টাকা আছে, ছেলে মেয়েদের কিছু কিনে দিও। এরপর হাতে 2000 টাকার নোট দিয়ে বলে, ম্যাডাম, আপনার বাবা আপনার জন্য মন খারাপ করে বসে থাকে। কবে যাইবেন বাসায়? যাবো, সময় হলেই যাব। আর বাবার খেয়াল রাখবে, গেলাম আমি। তারপর মিথিলা গাড়িতে করে বাসায় চলে আসে। সন্ধ্যার সময় মিথিলা চেয়ারগুলো রাখছিল, তখনই সোফায় বসে আকাশ ফোন টিপছিল। কলিং বেল কে যেন বাজালো। মিথিলা, দেখো তো কে আসলো। মিথিলা দরজা খুলে দেখে সুপ্তি দাঁড়িয়ে আছে। সুপ্তি এখানে কেন, এই বাসায়? এদিকে সুপ্তি কিছুক্ষণ মিথিলার মুখের দিকে তাকিয়ে থাকে, চিনতে পারে তাকে। আরে মিথিলা, কতদিন পর দেখলাম তোকে। আমাদের বাসায় তুই কেন রে? তারপর মিথিলাকে জড়িয়ে ধরে। এদিকে মিথিলা সাথে সাথেই সুপ্তির মুখ চেপে ধরে। আমায় চিনিস তুই? এখন এই কথা বলিস না, পরে সব বলবো তোকে। আকাশ সুপ্তিকে দেখে এগিয়ে আসে।
সুপ্তি, কেমন আছিস? বিদেশ থেকে আসার পর তো তোর সাথে তেমন দেখাই হয়নি। এই ভাইয়া, ভালো আছি। শুনলাম বিয়ে করেছো তুমি। ভাবি কোথায় আমার? ও, পরিচয় তো করিয়ে দেয়নি তোকে। এটা তোদের ভাবি মিথিলা। কি? মিথিলা আমাদের ভাবি? মিথিলাকে আগে থেকে চিনিস নাকি? না, তুমি নাম বললে তাই বললাম। ভাবি কেমন আছো? তারপর মিথিলার দিকে তাকিয়ে বলে, ভালো আছি। হোস্টেল থেকে জার্নি করে এসেছিস? যা, রুমে গিয়ে রেস্ট নে, পরে কথা হবে। চলেন, আমি আপনার ব্যাগ নিয়ে যাচ্ছি। সুপ্তির ব্যাগ হাতে নিয়ে বলল, আরে ভাবি করেন কি? আমি নিয়ে যাইতেছি। মিথিলাকে একটু ধাক্কা দিয়ে আর মুচকি হাসি দিয়ে বলে, মিথিলা, যাও ওর সাথে যে ওর রুমটা দুজন মিলে পরিষ্কার করো। অনেকদিন পর এসেছে বাসায়, না জানি রুমের অবস্থা কেমন। মিথিলা আর সুপ্তির রুমে চলে আসে। এসে সুপ্তি দরজা বন্ধ করে মিথিলাকে জড়িয়ে ধরে। কতদিন পর তোকে দেখলাম। ভার্সিটিতে সেই কতদিন থেকেই আসিস না তুই। নাম্বারও বন্ধ দেখাই তোর। ভাবলাম হারিয়ে গেলি নাকি আবার। মুখে কি রে এসব তোর? আরে বাবা, এখানে বস, সব বলবো তো। তারপর মিথিলা সব বলল, শুরু থেকে শেষ পর্যন্ত। ইস, কি কিউট একটা মেয়ে। সারা ভার্সিটি যে মেয়ের জন্য পাগল, সে মেয়ে আমার ভাইয়ের জন্য এখানে কাজের মেয়ে সেজে আছে। এই সত্যি, একদম এসব কথা যেন মুখ দিয়ে বের না হয় তোর। জানি তো তোর মুখ যে পাতলা, যখন তখন বেরিয়ে যায় তোর কথা। এই ভালো কথা। তুই এই বাড়িতে তুই আছিস কিভাবে? আমার মা যে ছোকরি, এই জন্যই আমি নিজেই হোস্টেলে থাকি। কি বলিস এসব? মার মনটা অনেক ভালো, তবে উপরে উপরে এমন করে একটু। আমার মাকে আর চিনাইতে আসিস না আমায়। আমি খুব ভালো করে চিনি। এদিকে মিথিলা আর সুপ্তির রুমে কথা বলছিল, তখন সুপ্তির মা এসে দরজায় টোকা দিল। সুপ্তি গিয়ে দরজা খুলে দিল। দরজা বন্ধ করে কেন? রুমে এসেই তুই? রুমের যা অবস্থা, ভাবি সহ পরিষ্কার করতেছি তাই। কাকে ভাবি বলছিস তুই? ও এই বাড়ির কেউ না। আর তুই রুম পরিষ্কার করছিস কেন? ওই মেয়েটাকে বল, ও একলাই সব পরিষ্কার করে দেবে। এই মিথিলা, একলাই রুম পরিষ্কার করবে? তারপর মিথিলাকে চোখ মেরে বলল, মা তুমি যাও, আমি দেখিয়ে দেই কোথায় কোথায় পরিষ্কার করতে হবে সেটা। সুপ্তির মা চলে যেতেই সুপ্তি দরজা বন্ধ করে মিথিলার কাছে আবার গেল। তবে যাই বলিস, তোকে আর ভাইয়াকে বেশ মানিয়েছে। বলেছে তোকে রোবট একটা মানুষ। মিথিলা, বলতো বাসর রাত কেমন কাটলো তোদের? এখন যেমন কাটতেছে ঠিক তেমনটাই স্বাভাবিক। আমার ভাই দেখতে হ্যান্ডসাম না জানি, ভাইটাকে পেয়ে কি কি করেছিস? এদিকে সুপ্তি বলছে আর হাসছে। চুপ থাক, কাজ আছে আমার, আরো গেলাম। যা তাহলে। তারপর মিথিলা রুমে এসে দেখে আকাশ পেপার পড়তে পড়তেই সোফায় ঘুমিয়ে গেছে। পেপারটা আকাশের মুখের উপর পড়ে আছে। মিথিলা পেপারটা নেওয়ার জন্য হেলে হাত বাড়াতেই পা পিছলে আকাশের উপরে পড়ে যায়, আর সাথে সাথে আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ ঘুম ভেঙে দেখে সে আর মিথিলা একদম কাছাকাছি। এমন পরিস্থিতিতে মিথিলা দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলে লজ্জায়। আকাশ তার একটা হাত দিয়ে সাথে সাথেই মিথিলার কোমর জড়িয়ে ধরে। আকাশের হাতের ছোঁয়া অনুভব হওয়ায় মিথিলার শ্বাস ক্রমশ ভারী হতে লাগলো। আমি পেপারটা নিতে এসেছিলাম মুখের উপর থেকে। এরপর চোখ বন্ধ করে, আমার ছাড়েন, রান্না বসিয়ে এসেছি। এদিকে মিথিলা নিজেকে ছাড়াবার চেষ্টা করে। যেভাবে আছো ওইভাবে কিছুক্ষণ থাকো, তারপর যাও। স্যার ছাড়েন আমায়, আপনি মডার্ন একটা ভালো মেয়ে দেখি বিয়ে করে নেন। আমার সাথে থাকলে আপনাকে অনেক জায়গায় অনেক কথা শুনতে হবে। মিথিলা কথা ঘোরানোর জন্য বলল, একবার বলেছি কথাগুলো আর বলবে না, যাও কাজে যাও। তারপর কিছুটা এগিয়েই মিথিলাকে ছেড়ে দেয় আকাশ। মিথিলা একটা হাত গালে দিয়ে দরজার সামনে এসে মনে মনে বলে, আমার কথাটায় তো আমায় ছেড়ে দিল, সাথে থাপ্পড় দেওয়ার কি দরকার ছিল? তারপর মিথিলা বাদর হনুমান এসব বলে গালি দিতে দিতে রান্নাঘরে যেতে লাগলো। এই এসব বলে কাকে গালি দিচ্ছিস রে? তোর ভাইকে। আস্ত একটা হনুমান, কি থাপ্পড়টা দিল আমায়। তুই যে পরিমাণ বান্দর এটা জানলে আরো দুইটা দিত সাথে। তোর ভাইয়া যেমন একটা রাক্ষস, তুইও তেমন একটা রাক্ষসী। হয়েছে, এখন চল রান্না করবো দুইজন মিলে। সুপ্তি আর মিথিলা রান্না করতে গেল। রান্না শেষ করে মিথিলা খাবার খাওয়ার জন্য আকাশের মায়ের রুমে আসলো। ম্যাডাম, খাবার খেতে আসেন, সবাই আপনার জন্য টেবিলে বসে আছে। আমি কি এমন হয়েছি যে আমার জন্য সবার বসে থাকতে হবে? ম্যাডাম, আপনি এবারে সব কিছুর দায়িত্বে ছিলেন,
আপনি আছেন আর থাকবেন। এখন তো আমাকে আর তাদের দরকার নেই, সবার মধ্যমণি তো তুই। তুই যা এখান থেকে। ম্যাডাম, আপনি এবারে সব কিছুর দায়িত্বে ছিলেন। আপনি আছেন আর থাকবেন। আসেন, সবাই বসে আছে। এইসব নীতি কথা আমাকে বলতে আসিস না, তুই যা এখান থেকে এখন। মিথিলা মন খারাপ করে খাবার টেবিলে আসলো, এসেই সবাইকে খাবার দিতে লাগলো। একটু পর দেখ আকাশের মাও খেতে এসেছে। এটা দেখে মিথিলা অনেক খুশি হয়। সবাইকে খাবার দিয়ে মিথিলা খাওয়ার জন্য খাবার নিয়ে নিচে বসতে যাবে। নিচে বসছো কেন? একটা চেয়ার তো ফাঁকাই আছে। আমি নিচেই খেতে পারবো। এবার কিন্তু ভালো হবে না বলে দিলাম। মিথিলা আকাশের রাগ দেখে চেয়ারে বসে পড়ে। মিথিলার টেবিলের অপর দিকেই আকাশ, আর আকাশের সাথেই সুপ্তি বসে আছে। মিথিলা কিছুক্ষণ খাওয়ার পর দেখলো তার পায়ে কেউ চিমটি দিচ্ছে আঙ্গুল দিয়ে। মিথিলা টেবিলের সামনে তাকাতেই দেখে সুপ্তি মুচকি হাসছে। কিছুক্ষণ পর আবার দিল চিমটি। মিথিলা এবার একটু রাগী ভাব দেখালো। একটু পর আবার চিমটি দিল। তখন মিথিলাও জোরে একটা পায়ের আঙ্গুল দিয়ে চিমটি দিল। চিমটি দিয়ে সুপ্তির দিকে তাকিয়ে দেখে সুপ্তি একভাবে খাচ্ছে, মনে হচ্ছে সুপ্তির কিছুই হয়নি। মিথিলা টেবিলের নিচে হেলে দেখে মিথিলা চিমটি দিয়েছে আকাশের পায়ে। সাথে সাথেই মিথিলার চোখ বড় বড় হয়ে যায়। তারপর টেবিলের নিচ থেকে চোখ উঠিয়ে আকাশকে দেখে মিথিলা। আকাশ মিথিলার দিকে তাকিয়ে আছে খাওয়া বাদ দিয়ে। মিথিলা আর কোনো দিকেই না তাকিয়ে খাবারের প্লেটের দিকেই তাকিয়ে খাওয়া শেষ করে। তারপর সুপ্তির রুমে যায়। এই ডাইনি, তুই টেবিলের নিচে দিয়ে চিমটি দিলি কেন রে? সুপ্তির কান ধরে বলে, তো কি হয়েছে, দিতেই পারি। আমি আর ভাবিকে। আমি তোর পা মনে করে তোর ভাইয়ের পায়ে চিমটি দিছি। ওয়াও, কি রোমান্টিক সিন। এদিকে রাতে মিথিলা মেঝেতে শুয়ে আছে। কতবার বলেছি মেঝেতে ঘুমাবেন না, একটা কথাও কি কানে যায় না নাকি? না মানে। চুপ, একদম চুপ। মিথিলা ভয়ে চুপ হয়ে গেল, গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আকাশ মিথিলার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বিছানায় ঘুমাতে গেল। মাঝরাতে আকাশের মা কিছু একটা খুঁজতে দোতলায় উঠে নামার সময় অন্ধকারে পা স্লিপ খেয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যায়। মাথা ও হাতে চোট লাগার কারণে রক্ত বের হয়। কিছু সময় পর অতিরিক্ত রক্ত বের হওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। মিথিলা ভোর হওয়ার আগে আগে উঠে নিচতলা যাওয়ার সময় এই অবস্থা দেখে দৌড়ে আকাশের কাছে যায়। আকাশ ঘুমিয়েছিল। মিথিলা ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেয়। এখনো তো সকাল হয়নি, এভাবে ধাক্কা দিচ্ছে কেন? ম্যাডাম, সিঁড়ি থেকে পড়ে গিয়ে মেঝেতে অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি চলেন। এই কথা শুনে আকাশ দ্রুত সেখানে যায়। যে দেখে তার মা অজ্ঞান হয়ে আছে। আকাশ দ্রুত অ্যাম্বুলেন্সে কল দিয়ে হসপিটালে নিয়ে আসে। ডক্টর দেখেই বললেন অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে এমন হয়েছে, দ্রুত 1 ব্যাগ রক্ত ম্যানেজ করুন। তখনই সুপ্তির 1 ব্যাগ রক্ত দেওয়া হয়। অন্য কারো রক্তের সাথে মিলেনি, তাই সুপ্তিকেই দিতে হয়েছে। আকাশ সবাইকে বাসায় পাঠিয়ে দিল। মিথিলা, সুপ্তির সঙ্গে বাসায় যাও। আপনি একাই এখানে কি করবেন? আমিও থাকি আপনার সাথে। আমি আছি, সমস্যা হবে না। বাবা আর সুপ্তির সাথে বাসা যাও, আমি দিনের বেলা চলে যাব ডাক্তারের সাথে কথা বলে। একাই কি করবি তুই এখানে? মিথিলাকে সাথে রাখ, আমরা গেলাম। তারপর সবাই চলেও গেল। মিথিলাকে তার মায়ের পাশেই বসিয়ে রেখে আকাশ ওষুধ আনতে দোকানে গেল। তখনই জ্ঞান ফিরে আসে, দেখে মিথিলাই পাশে বসে আছে। তারপর আকাশের চারদিকেই তাকিয়ে বলল, ম্যাম, আপনি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন, তাই হসপিটালে নিয়ে আসা হয়েছে। আকাশের বাবা, সুপ্তি, আকাশ এরা কোথায়? একটু আগে আপনার ছেলে ওদের বাসায় পাঠিয়ে দিয়ে সেই ঔষধ আনতে গেল আপনার। তুই এখানে থেকে গেলি কেন? তুইও তো ওদের সাথে চলে গেলে ভালো হতো। আপনার পাশে তো একজনকে থাকতে হবে, নার্স তো সবসময় থাকবে না। আকাশের মা কিছুক্ষণ মিথিলার দিকে তাকিয়ে থেকে বলে, আমি তোকে এত কষ্ট দিলাম, আর সেই তুই আমার জন্য এত রাত এখানে থেকে গেলি? আপনি যাই করেন তাই বলে কি আপনাকে ঘৃণা করা যাবে আমার? মা, তোমার জ্ঞান ফিরে এসেছে। এই বলে বাইরে থেকে আসে। মিথিলা, মাকে এগুলো ওষুধ খাইয়ে দাও, আমি ডক্টরকে বলে আসি জ্ঞান ফিরেছে। আকাশ চলে গেল। ম্যাডাম, এই ওষুধটা খেয়ে নিন, হাঁ করুন। কিসের ম্যাডাম? মা বলো। মিথিলা যেন এই কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করছে। সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করে দেয় আকাশের মাকে। আরে আরে, আমি অসুস্থ। তারপর ছেড়ে দেয়। ওষুধ খাওয়া শেষ হলে, আজকে আমি কতটা খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না। থাক, আমাকে আর বোঝাতে হবে না। আকাশকে ডাকো তো একটু। একটু পর আকাশ আসলে, বাসায় চল, এখানের পরিবেশ ভালো না।
কেমন যেন গন্ধ আসছে। বাসায় বিশ্রাম নিলে আমি ঠিক হয়ে যাব। ডাক্তারও সেটাই বলল, সকালেই চলে যাব। শিমুল আসেনি তোদের সাথে? না, ওর নাকি এত রাতে ঘুমের ডিস্টার্ব হয়, তাই আসেনি। ইস, এতদিন আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। তারপর সকাল 10টার দিকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসে তাকে। ননদ সাহেবা, কি করতেছেন আপনি? হ্যাঁ, দেখতেছিস না রান্না করতেছি। মিথিলা এসে সুপ্তিকে পেছন থেকে জড়িয়ে ধরে। জানিস সুপ্তি, মা আজকে আমাকে, তারপর সব বললাম সুপ্তিকে। মায়ের মতো মহিলা এত তাড়াতাড়ি গলে যাবে আমার বিশ্বাস হয় না। সত্যি বলছি রে। রাতে মনে হয় ঘুম হয়নি তোর, যা রুমে গিয়ে ঘুমা। তারপর মিথিলা গিয়ে বিছানায় হেলান দিয়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। এদিকে আকাশ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে মিথিলা ঘুমিয়ে আছে। মিথিলার কোলে মাথা দিয়ে আকাশও ঘুমিয়ে যায়। কিছুক্ষণে ঘুমানোর পর মিথিলা জেগে দেখে তার কোলে আকাশ ঘুমিয়ে আছে। ইস, একদম ছোট মানুষের মতো করে ঘুমাইতেছে। এরপর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একটু পর আকাশকে নড়তে দেখে, সাথে সাথেই মিথিলা চোখ বন্ধ করে নেয়। আকাশ চোখ খুলে দেখে এখনো সে মিথিলার কোলে, আর মিথিলা ঘুমাচ্ছে। আকাশ মিথিলার কপালে একটা চুমু দেয়, মিথিলাকে কোলে নিয়ে বিছানায় ভালো করে শুয়ে দেয়। তারপর বিকেলের দিকে আকাশ বাজার খরচ করতে বাজারে যাচ্ছিল, তখনই তার বাবার বন্ধুর সাথে দেখা হয়। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি। কোথায় যাইতেছো বাবা? এই তো বাজার করতে চাই। ও, আমি তো তোমাদের বাড়িতেই যাইতেছি। ও আঙ্কেল, আপনি যান, আমি একটু পর যাচ্ছি। এদিকে বাড়ির সবাই বসে আছে। ওই মুহূর্তে কেউ একজন আসলো বাড়িতে। সবাই তাকিয়ে দেখে আকাশের বাবার বন্ধু আসাদ চৌধুরী। অনেকদিন পর তোকে দেখলাম, কেমন আছিস? ভালো আছি। আগে বলো, আমার মেয়ে কেমন আছে? কতদিন দেখি না। ভাই, আপনি কার কথা বলছেন? আমার মেয়ের কথা বলতেছি। আমাদের বাসায় তো কখনো আসেনি। কি বলেন? ও তো বলছে এই বাড়িতেই এসেছে। না ভাই, আসেনি। ও, তাহলে আজকে আমি যাই। আপনারা কত বড়লোক মানুষ, এই গরিবের বাড়িতে এসেছেন, একটু চা কফি তো খেয়ে যান। কি বলেন ভাবি এইসব? আমি আর আপনার স্বামী সে ছোটবেলার বন্ধু। মিথিলা। এই মিথিলা, আমাদের জন্য একটু চা কফি নিয়ে আয় তো। বলো তো এখানে নেই, তাহলে এই মিথিলা কাজের মেয়ে হবে হয়তো। মিথিলা কফি বানিয়ে নিয়ে এসে দেখে ওর বাবাও বসে আছে। সুপ্তি, কফিগুলো নিয়ে যা, আমি একটু গেলাম, কাজ আছে আমার। তারপর সুপ্তিকে ইশারা দিয়ে বলে। সুপ্তির হাতে কফি দিয়ে মিথিলা চলে যাবে, তখনই মিথিলার বাবা মিথিলাকে দেখে বসা থেকে উঠে মিথিলার কাছে যায়। মা, এই কি চেহারা হয়েছে তোর? কল দিলে ধরিস না কেন আমার কল? এদিকে আসাদ চৌধুরীর কথা শুনে মোটামুটি সবাই অবাক। কাকে কি বলছেন ভাই? ও তো আমাদের আকাশের বউ মিথিলা, আপনার মেয়ে নয়। আমার মেয়েকে আমাকে চিনি দিচ্ছেন যে? আরে ভাই, ও বস্তিতে থাকতো আগে, আমাদের বাসায় কাজ করত, তারপর ওকে আকাশ বিয়ে করেছে। এরপর লজ্জায় মাথা নিচু করে ফেলে। মুখ সামলে কথা বলেন ভাবি। আমার মেয়েকে বস্তির মেয়ে বলেন? বাবা, তুমি এইদিকে এসো, আমি বুঝিয়ে দিচ্ছি সব। শুনেছি। তার আগে ভালো করে মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে তো। কি সব ময়লা নাকি কালি মেখে আছে শরীরে? তারপর মিথিলা ওয়াশরুমে গিয়ে মেকআপ পরিষ্কার করে আসে। মিথিলাকে অরিজিনাল লুকে দেখে আকাশের মা, আকাশের বাবা সবাই শুধু তৃপ্তিবাদে অবাক হয়েছে। এই মেয়ে আসাদ ভাইয়ের মেয়ে, আর এর চেহারা এত সুন্দর। আমাদের বাসায় ও এইভাবে ছিল। তারপর সুপ্তিকে আর আকাশের বাবাকে বলল, এতে অবাক হওয়ার কিছু নাই, আমার ভার্সিটির বান্ধবী। এরপর ফোন টিপতে টিপতে বলে, তোর বান্ধবী আর তুই কিছু তো বলিসনি আমাকে। এর সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি। ছি 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 ছি। মিথিলা, এখানে থাকা লাগবে না তোর, তুই বাসায় চল। কতদিন এখানে কাজের মেয়ের মতন করে থাকবি? আমার কি টাকা পয়সার অভাব পড়েছে? বিশেষ ক্যাডার ছেলের সাথে তোর বিয়ে দিব, চল বাসায়। প্রথমে এর সাথে বিয়ে ঠিক করে ভুল করেছিলাম। মিথিলা, তুই বললে প্রথমেই তোর সাথে বিয়ে দিতাম, সেটা না করে তুই কাজের মেসেজে আসলি কেন? তারপর মিথিলার হাত ধরে ফেলে। বাবা, আমার বিয়ে হয়েছে, আমি আকাশের বউ। তো কি হয়েছে? ডিভোর্স দিয়ে তোকে অনেক ভালো ফ্যামিলির সাথে বিয়ে দিব, রাজরানীর মতন করে থাকবি, হুকুম করার আগেই কাজ হয়ে যাবে। আর তুই কিনা এই বাড়িতে এত কষ্ট করে পড়ে আছিস। বাবা, সবাই ভালো এ বাড়ির। প্রথমে শাশুড়ি মা একটু কষ্ট দিয়েছিল, কিন্তু এখন অনেক ভালো মানুষ হয়ে গেছে তিনি। অনেকদিন আগে আকাশের বাবাকে কথা দিয়েছিলাম তার ছেলের সাথে তোকে বিয়ে দিব,
এই কথা তোকেও বলেছি, আর তুই এখানে আসলি। আমার মেয়েকে এত কষ্ট দিয়েছে এরা, আমি কখনই আর এখানে তোকে রাখবো না। আচ্ছা শুনে যা আমার কথা, এভাবে বৌমাকে নিয়ে যাবি না। দেখ, তুই আমার বন্ধু আছিস, বন্ধু থাকবি। এর মাঝে যদি কথা বলিস তাহলে আমি বন্ধুত্ব নষ্ট করতে বাধ্য হব। আমি শুধু একটাই কথা বলবো, আমার ছেলে আকাশ অনেক ভালো ছেলে, ওর মনে কোনো অহংকার নেই, আবার বিদেশ থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসেছে। তুই মিথিলা আমাকে জিজ্ঞেস করতে পারিস। এরকম ছেলের হাজারটা লাইন লেগে যাবে আমার মেয়েকে বিয়ে করতে যদি আমি বলি। আপনাদের বাসায় যে মেয়েটা কাজ করে, এখন সে আমাকে সব বলেছে। আমি বিশ্বাস করিনি, এখানে এসে সব বুঝে গেছি, সব সত্য। বাবা, আমি একজনের বউ। আকাশ অনেক ভালো ছেলে, আমি ওর সাথেই থাকবো। আমার কোনো ছেলে মেয়ে নাই, শুধু তুই। আর তোকে কিনা এভাবে, ছি ছি ছি, আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে রাগে। এক সেকেন্ডও আর এখানে থাকবো না। মিথিলাকে নিয়ে জোর করে গাড়িতে গিয়ে বসলো। মিথিলাকে নিয়ে আসাদ চৌধুরী চলে গেল। এদিকে বাসায় আকাশের বাবা মা আর সুপ্তি সবাই সবার দিকে তাকিয়েছে, কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর আকাশ বাজার করে এসে দেখে সবাই বসে আছে। মিথিলা, বাজারগুলো নিয়ে যাও। তোমরা সবাই মন খারাপ করে বসে থাকো কেন? আমি কোনো জব করছি না, তাই মন খারাপ। আজকে বন্ধুর কোম্পানিতে কথা বলে আসলাম, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। সেই জন্য না রে। তাহলে? মিথিলা চলে গেছে এখান থেকে। ওর মাকে দেখতে গেছে, হয়তো এসে যাবে কিছুক্ষণ পরে। একবারে চলে গেছে, ওর বাবা এসে নিয়ে গেছে। ওর বাবাকে কোথায় পেলি তুই? ওর শুধু মা আছে। মিথিলা বস্তির মেয়ে নয়, ও আমার বন্ধু আসাদ চৌধুরী মেয়ে মিথিলা। আজকে ওর বাবা এসে নিয়ে গেছে মিথিলাকে। কি বলো এসব? মিথিলার বাবা ওই আঙ্কেল হতে যাবে কেন? সত্যি। নিয়ে গেল কেন? আমি ওর হাজবেন্ড, আমাকে না বলে নিয়ে গেল। এদিকে মিথিলা বাসায় এসে কান্না শুরু করেছে। বাবা, আমায় এভাবে নিয়ে আসলে কেন? ওরা আগে যা করেছে ওইসব না জেনে করেছে। যদি জানতো আমি তোমার মেয়ে, তাহলে কখনো এইসব করতো না। তোর বিয়ে অনেক উচ্চ ফ্যামিলিতে দিয়ে দেখিয়ে দিব ওদের। আমি শ্বশুরবাড়ির সবার মন জয় করলাম, এখন আমার সুখের সময়, আর এখন বাবা তুমি সবটা শেষ করে দিলে। তোর তেমন বয়স হয়নি, ভালো মন্দ বুঝিস না কিছুই তুই। তাদের কত বড় সাহস এই আসাদ চৌধুরীর মেয়েকে কাজের মেয়ের মতন খাটিয়েছে, যেখানে আমার মেয়ে সেবা যত্নের জন্য 2-3টা মেয়ে রাখা আছে। তাহলে কেন আমার সাথে আকাশের বিয়ে ঠিক করেছিলে? আমি তো ওইখানে গিয়েছিলাম এই জন্যেই। যদি ঠিক না করতে তাহলে যেতাম না আর আমি। ওইটাই তো ভুল করেছি। আগে কি জানতাম ওরা মানুষ এমন? আমাকে 1 সপ্তাহ সময় দে, দেশের নাম করা ব্যক্তির সাথে তোর বিয়ে হবে। কোনো কিছুর প্রয়োজন হলে হুকুম করার আগেই কাজ হয়ে যাবে। আমি যদি আকাশকে না পাই তাহলে নিজেকেই আর রাখবো না, বলে দিলাম। দৌড়ে মিথিলার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তুমি মেয়েটার সাথে এমন করতেছো কেন? ওরা কি জানতো মিথিলা তোমার মেয়ে? আর মিথিলা নিজেই তো বলেনি পরিচয়। আমার চাইতে ভালো কিন্তু তুমি বুঝো না। একবার মেয়ের বিয়ে ঠিক করলে আর এখন কী সব শুরু করলে? আমি এত কিছু বুঝি না। আমার মেয়েটার যদি কিছু হয় তাহলে তোমাকেও আমি ছাড়বো না। মিথিলা যেন বাড়ির বাইরে যেতে না পারে সেদিকে খেয়াল রাখবে। আর যদি যায় তাহলে তোমাকেও মেয়ের সাথে বাড়ি থেকে বের করে দিব। এই বলে চলে গেল অফিসে। সন্ধ্যায় খাওয়ার জন্য মিথিলাকে ডাকতে যায় ওর মা। আমি খাবো না কিছুই, যাও তুমি এখান থেকে। খাবি না? ঠিক আছে, দরজা খুলে দে। যাবে তুমি এখান থেকে? আকাশ মিথিলার বাসার ঠিকানা নিয়ে চলে আসে। এখানে এসে জোর করে দারোয়ান থেকে বাড়িতে ঢুকতেই কলিং বেল দেয়। মিথিলার মা দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনি দরজা বন্ধ করে দিন, এই লোক জোর করে বাড়িতে ঢুকছে। নাম কি তোমার? আমার নাম আকাশ। দারোয়ান, যাও গেটে যাও তুমি। আর এসেছিল এটা তোমার স্যারকে বলবে না একদম। ঠিক আছে। তারপর দারোয়ান চলে যায়। আমি মিথিলার মা, এসো বাবা ভেতরে এসো। এই বলে বিরাট বাড়িতে মাথা ঘুরে দেখতেই বলে। মিথিলার মা সব বলল ঘটনা। মিথিলাকে দেখতেছি না আন্টি, আমাকে না বলে হুট করে চলে আসলো বাড়িতে। আর ও আমাকে বলেনি যে ও আঙ্কেলের মেয়ে। তারপর আকাশ ভেতরে যায়। মিথিলা কোথায়? মেয়েটা এসে কান্না করতে করতে রুমে দরজা বন্ধ করে শুয়ে আছে। খেতে ডাকলাম উঠলো না। আমার তো ভয় করতেছে ও যদি নিজের কোনো ক্ষতি করে বসে। রুমটা কোন দিকে? তারপর মিথিলার রুমে নিয়ে গেল। মিথিলা, দরজা খুলে দে। বললাম না এখান থেকে যেতে, তবুও বারবার কেন আসছো? দরজা খুলে দেখ কে এসেছে। যে আসে আসুক, তোমরা চাইছো আমাকে আকাশে থেকে দূরে রাখতে, তাই তো? সেটা কখনো পারবে না। যদি না পাই আমি ওকে, তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দিব। আকাশ এসেছে, দেখ খুলে।
এই বলে রান্নাঘরে চলে গেল। কথাটা বলতে দেরি হলো, কিন্তু দরজা খুলতে দেরি হলো না। দরজা খুলে আকাশকে জড়িয়ে ধরলো। এ কে আপনি? কণ্ঠ মিথিলার মতো, কিন্তু আপনি কে? এই বলে ছাড়ানোর চেষ্টা করলো। আমি তোমার মিথিলা। কিন্তু চেহারা এমন কেন? আমি মেকআপ করেছিলাম ওই বাসায়। তখন মিথিলা নিচে আসাদ চৌধুরীর কথা শুনতে পায়। মিথিলা আকাশকে টেনে ওর রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করলে কেন? বাবা এসেছে নিচে, তোমায় দেখলে নিশ্চিত তোমাকে অনেক অপমান করবে। আর দরজা বন্ধ করেছি তো কি হয়েছে, তুমি তোমার হাজবেন্ড। এত বড় লোক তোমার? আগে জানলে বিয়েই করতাম না। তারপর রুমটা দেখে বলে, লাঠি চিনো? ওটা দিয়ে মার দিতাম। আমাদের বাসায় এভাবে যাওয়ার কারণ কি? বিয়ে তো একটাই করব। এই ছোট্ট জীবনে প্রিয় মানুষটা কেমন সেটা না জেনে শুনে বিয়ে করব? আমি তো এক প্রকার জোর করে বিয়ে করলাম তোমাকে। আমি রাজি না হলে কি পারতে আমায় বিয়ে করতে? সেটাও ঠিক। আঙ্কেল এসব কাণ্ড করেছে শুনলাম, তাতে কি যে হয় ডিভোর্স। এই বলার আগে মুখে হাত দিয়ে দিল মিথিলা। ও কথা একদম মুখে আনবে না। তুমি আমি রাজি থাকলে কেউ আলাদা করতে পারবে না পৃথিবীর। চুপচাপ থাকো মেয়ে। কতদিন ওই বাসায় ছিলে, যতগুলো এখন কথা বললে অতগুলো কথা ওই বাসায় সব দিন মিলিয়েও বলনি। আমি এই মিথিলাকে ভালোবাসি না, ভালোবেসেছিলাম ওই মিথিলাকে যে দেখতে শ্যাম বর্ণের। তাহলে আবার মেকআপ করে নিব ওই রকম? আমি তোমার চেহারা অর্থ সম্পদ না, তোমার মন দেখে ভালোবেসেছি। মিথিলাকে ভালোবেসেছি, বুঝলে? এই বলে মিথিলার দুগালে হাত দেয় আকাশ। সেটা তো আমি জানি। তখন আসাদ চৌধুরী মিথিলাকে ডাকতে ডাকতে দরজায় এসে হাজির হয়। আব্বু এসেছে, লুকাও আলমারির আড়ালে। আঙ্কেল এসেছে, লুকাতে হবে কেন? কথা বলি, কথা বলে নিয়ে যাই তোমাকে। লুকাও তুমি আগে, আব্বু চলে গেলে সব বলছি। আকাশ গিয়ে লুকিয়ে পড়লো পেছনে। দরজা খুল মিথিলা। খুলবো না আমি। আমি ওই বাড়িতে যাবো, এখানে আর থাকবো না। বেশি কথা বলিস না। এতদিন শুধু আমার আদর খেয়েছিস, এখন শাসন দেখবি। এই বলেই দরজায় ধাক্কা দেয় তিনি। তাড়াতাড়ি নিচে নেমে এসে খাবার খেয়ে নে। খুলবো না। আবার দরজা বন্ধ করে দিল মিথিলা। দরজা খুলতে বলেছি কিন্তু। এরপর মিথিলার মা এসে বলে, তুমি যাও, আমি মিথিলার খাবারের রুমে দিয়ে যাব। সেটাই করো। একটু পর, মিথিলা দরজা খুল তাড়াতাড়ি। কি হলো? আকাশ কোথায়? বেলকনিতে বসে আছে। খাবার দিয়ে গেলাম, খেয়ে নিস দুইজন। আকাশ কখন যাবে? দারোয়ানকে বলে রাখতে হবে। ওকে যেতে দিলে তো যাবে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তোর বাবা যেন না দেখে, নইলে আমাকেই মেরে ফেলবে। এই বলে মিথিলার মাও চলে যায়। আকাশ ব্যালকনিতে দোলনায় বসে আছে। মিথিলা গিয়ে আকাশের কোলে বসে আকাশের গলা জড়িয়ে ধরে। করছো কি? সাইডে বসো। নিজের বউ কোলে বসেছে আর উনি সাইডে বসতে বলছে? আমার কেমন যেন লাগে। ও লন্ডনে তো ছোট ছোট প্যান্ট পরা মেয়েদের দেখে কেমন কেমন লাগে না? আমি কাছে আসলেই কেমন কেমন লাগে, তাই না? আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি লন্ডনে। আমাকে বলো আর আমি শুনি, তাই না? আমি লন্ডনে গিয়েছিলাম একবার, সো আমিও জানি। কি তার মানে তুমিও ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করে চলাফেরা করেছো? যদি বলি তো ভালো, আমি গেলাম বাসায়। মিথিলাকে কোল থেকে নামিয়ে দেয়। আরে বাবা কোথায় যাও, বসো এখানে। আমি তো গিয়েছি ফ্যামিলির সাথে, তখন দেখেছি। ব্যালকনির একপাশে দাঁড়িয়ে থাকে। ক্ষুধা লাগছে, চলো খাবার খাবে। আকাশকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে মিথিলা। মিথিলার খাবার টেবিলে খাবার প্লেটে দিয়ে আকাশকে হাত ধরে এনে বসালো। আকাশ উঠে গিয়ে হাত ধুয়ে আসলো। তখন বিছানায় আকাশের ফোন বেজে ওঠে। এদিকে এটা দেখে নিমিষে মিথিলার মুখের হাসি চলে গেল। ফোনটা রিসিভ করেই, এই তুই কে রে? আকাশ শুধু আমার, আমি বউ ওর। আর একবার যদি কল দিস তাহলে তোর একদিন কি আমার একদিন। আমি তো দিবই। আর তুই কে রে আমার আকাশের কল ধরেছিস? কি তোকে যে আমি কি করব, আর যদি কল দিস তাহলে দেখতে পাবি তুই। তোকে আকাশ ছেড়ে দেবে কিছুদিনের মধ্যে, তারপর ও শুধু আমার। মিথিলা রাগে কটমট করতে করতে ফোনটা ঢিলে ছুঁড়ে মরতে যাবে, তখনই আকাশ হাত ধরে ফেলে। আরে কি করছো? ফোনটা ভেঙে যাবে তো। তলে তলে রিলেশন করিস তাই না? তোকে তো আজকে আমি। তারপর মিথিলা আকাশের গলা টিপে ধরে। আরে আমি রিলেশন করবো কোত্থেকে? কি সব বলছো আজব। এটা কে শুনি? ফোনটা এগিয়ে দিয়ে বলে। এ তো। তারপর থামিয়ে দিয়ে বলে মিথিলা, কি এখন বলবে? আমার খালাতো বোন, ফুফাতো বোন, এসব জানা আছে আমার। হ্যাঁ,
খালাতো ফুপাতো বোন এসব হতে যাবে কেন? এই শক্তি জানো নামে নিজেই সেভ করে দিয়েছিল, আমি আর চেঞ্জ করে নিই। মিথিলা ফোনটা নিয়ে আবার কল দিল। হ্যালো, জানো বলতেছো? শয়তান, তোকে খালি একবার হাতের কাছে পাই, তারপর দেখবি কি করি। আবার হাসছিস? ভাইয়া কোথায় রে? তোদের বাড়িতে? তোর ভাইয়া তার বউয়ের সাথে আছে, এখন ডিস্টার্ব করিস না, কল রাখ। এ বলে কেটেও দিল। মিথিলা কল কেটে দিয়ে আকাশের কাছে যায়। সরি। আকাশ আর মিথিলা খাবার খেয়ে বসে বসে গল্প করছে। মিথিলার বাবা পাশ দিয়ে যাওয়ার সময় দুজনেরই কথা বলার শব্দ পায়। মিথিলা, এই মিথিলা, দরজা খোল। কেন? এত রাতে হলোটা কি তোমার? তোর রুমে কে? কে আবার থাকবে? আমি? কথা বলার শব্দ শুনলাম কারো। আমি ফোনে কথা বলছিলাম। তারপর আসাদ চৌধুরী চলে গেল। হ্যাঁ, প্রথম শ্বশুরবাড়িতে আসলাম আর এসে চোরের মতো লুকিয়ে থাকা লাগতেছে। আমি বাসায় যাই, কালকে এসে নিয়ে যাব তোমাকে, নাকি এখনই যাবে? তুমি আমার হাজবেন্ড, তুমি আমায় লুকিয়ে নিয়ে যাবে কেন? কালকে এসে সবার সামনে দিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, গেলাম আমি। শুনে যাও। আকাশের কাছে গিয়ে বলে। মিথিলা আকাশের গালে একটা চুমু দেয়। মিথিলা দরজা খুলে দিয়ে আকাশকে যেতে দিল। পরের দিন সকালে মিথিলার মা, আমার বিজনেস পার্টনার আর ওর ছেলে দুপুরে এসে এখানে লাঞ্চ করবে। কিন্তু বাসায় কেন? তোমার বিজনেস পার্টনার আসবে, হোটেলে খাবার খাবে। ভালো করে রান্না করে রাখবে। ওরা মিথিলাকে দেখতে আসবে আর মিথিলাকে সুন্দর করে সাজিয়ে দিও। মেয়েটার সাথে অন্যায় করতেছো তুমি। আমার চাইতে কিন্তু তুমি বেশি বুঝো না। দুপুরের দিকে আকাশ আসার কথা, তাই মিথিলা হালকা সেজেছে। নিচে নামতেই দেখে বাসায় ৩-৪ জন লোক বসে আছে, সাথে তার বাবা। মা, এখানে বসো। এরপর মিথিলার বুঝতে বাকি নেই এরা সবাই বিয়ের জন্য মিথিলাকে দেখতে এসেছে। জানি না আপনারা কেন এসেছেন, তবে মনে হচ্ছে বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছেন। একটা কথা বলি, আমি ম্যারিড, হাজবেন্ড আছে আমার। এই বলে উপরে চলে গেল সে। পাত্রীর মুখে এমন কথা শুনে জসিম চৌধুরী একটু লজ্জা পেলেন। আসলে একটা ছেলেকে পছন্দ করে, কিন্তু ছেলেটা ভালো না, তাই আমি রাজি নই, এই জন্য এমন বলল। এরকম বয়সে এখন হয় দুই একটা প্রেম। ফয়সাল, মেয়ে পছন্দ হয়েছে? এই বলে পাশে থাকা ছেলের দিকে তাকাতেই দেখে ছেলে মিথিলার দিকে হা করে তাকিয়ে আছে। এই ফয়সাল, মেয়ে কি পছন্দ হয়েছে? জি বাবা, বিয়ে করলে এই মেয়েকেই বিয়ে করব। তাহলে তো আলহামদুলিল্লাহ। বিকেলে আকাশ মিথিলার বাসায় যায়। বাসায় ঢুকেই দেখে আসাদ চৌধুরী বসে খবরের কাগজ পড়ছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এই বাসায় কি তোমার? মিথিলাকে নিয়ে যেতে এসেছি। মিথিলার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি এখন আসতে পারো। কেন? কেন সম্পর্ক থাকবে না? মিথিলা আমার স্ত্রী। এই বলে উপরে যেতে ধরে। বলেছি এখান থেকে চলে যেতে, নইলে এর পরিণাম ভালো হবে না। তারপর আকাশ কোনো কথা না শুনেই সোজা মিথিলার রুমে চলে যায়। কিছুক্ষণ পর আকাশ মিথিলা সহ বের হলেই দেখে বাসায় পুলিশ। অফিসার, নিয়ে যান এই ছেলেকে। পুলিশ এসে আকাশকে নিয়ে যেতে ধরে। মিথিলা বাধা দেয়। আসাদ চৌধুরী মিথিলাকে নিয়ে গিয়ে ওর রুমে বন্ধ করে দেয়। থানায় বড়লোকের মেয়েকে পটিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া চক করছিস, হ্যাঁ? মিথিলা আমার বিয়ে করা বউ। বিশ্বাস না হলে আপনি কাজী অফিসে গিয়ে রেজিস্টার খাতা চেক করুন। আমাকে বুঝাইতেছিস তুই আমাকে, হ্যাঁ? তখনই দিল একটা লাঠি দিয়ে বাড়ি। এভাবে একটা দিন জেলে কাটালো আকাশ। এদিকে মিথিলার রুমে সকল কিছু ভাঙচুর করে ফেলছে। মিথিলার মা মিথিলার খাবার দিতে গিয়ে রুমে ঢুকে দেখে মেঝেতে রক্তে ভেসে গেছে। মিথিলার কাছে গিয়ে দেখে মিথিলা নিজের হাত কেটে ফেলেছে। মেঝেতে সেন্সলেস হয়ে পড়ে আছে সে। মিথিলার মা জোরে একটা চিৎকার দেয়। চিৎকার শুনে আসাদ চৌধুরী রুমে ঢুকে দেখে এসব কিছু, সাথে সাথে অ্যাম্বুলেন্সে কল দিয়ে তুলে নেয় মিথিলাকে। আসাদ চৌধুরী অ্যাম্বুলেন্সে উঠবে, তখনই তুমি কোথায় যাও? এটাই তো চেয়েছিলে আমার মেয়েটার। আমি কেন এটা চাইবো? কি সব বলছো? আমার মেয়েকে তুমি আর কখনো নিজের মেয়ের দাবি করবে না। মিথিলা যদি বড় ধরনের কিছু হয় তাহলে তোমাকেও আমি দেখে নেব। এরপর আসাদ চৌধুরীকে রেখে অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেল। ৩-৪ ঘন্টা পর মিথিলার জ্ঞান ফিরে। আম্মু, তুমি আমায় এখানে কেন নিয়ে আসলে? মরে যেতাম আমি, সেটাই ভালো ছিল। কি বলিস মা? আমি কি নিয়ে থাকবো বলতো? আকাশকে না পেলে আমি বাঁচতে চাই না। আমি তোকে কথা দিতেছি, আকাশকে এনে দেব। তারপর মিথিলার মামা পুলিশ কমিশনারকে কল দিয়ে সব খুলে বলে, আর 1 ঘন্টার ভেতর আকাশকে এনে দিতে বলে। মিথিলার মামা মোশাররফ সাথে সাথে ওই থানায় চলে যায়। এসে দেখেই বলে, আরে আকাশ,
তুমি থানায় কেন? দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি আর মিথিলা বিয়ে করেছো? জি। এদিকে আকাশ ঠিকমতো কথাই বলতে পারছে না তার মারের কারণে। ইস, কি অবস্থা তোমার! এই বলেই দ্রুত আকাশকে নিয়ে মেডিকেলে ডক্টর দেখাতে গেল। আপনারা ভাবছেন আকাশকে মিথিলার মামা চিনল কিভাবে? আসলে আকাশ লন্ডনের যে ইউনিভার্সিটিতে পড়েছে ওই ইউনিভার্সিটিতেই মিথিলার মামাও পড়েছে। মিথিলার মামা যখন লাস্ট ইয়ার তখনই আকাশ ভর্তি হয় ওখানে। সেখান থেকে বড় ভাই ছোট ভাই হিসেবে পরিচয় তাদের। তারপর আকাশকে মিথিলার কাছে নিয়ে আসে। কি অবস্থা হয়েছে তোমার? আকাশের শরীরে হাত দিল। তোমার কি হয়েছে? হসপিটালে কেন? আমার কিচ্ছু হয়নি, চলো না আমরা চলে যাই তোমাদের বাসায়। আমি আর আমাদের ওই বাড়িতে যাব না কখনো। তুমি একটু সুস্থ হও, তারপর যাব। না, আমি এক্ষুনি যাব, বাবা আসলে আর যেতে দিতে চাইবে না, চলো না। মিথিলা আকাশের হাত ধরে হাসপাতালের কেবিনের বাইরে বের হতেই দেখে মিথিলার বাবা দাঁড়িয়ে আছে। আকাশ আসাদ চৌধুরীকে দেখেই দাঁড়িয়ে যায় সেখানে। দাঁড়ালে কেন, চলো। আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারবি? যে বাবা নিজের মেয়ের ইচ্ছা বা পছন্দের কদর করতে পারে না তার ওইখানে না থাকাই ভালো। আমি সবসময় চেয়েছি তোর ভালো। তোর ভালোর জন্য আমার বিজনেস পার্টনারের ছেলের সাথে বিয়ে ঠিক করেছি। তোমার মেয়ের ভালোটা কিসে সেটা কখনো তুমি জানতে চাওনি, শুধু দেখেছো টাকা কার বেশি। আসাদ চৌধুরী কিছু না বলে চুপচাপ আছে। এই চলো তুমি। আকাশের হাত ধরে বলে, বাবাকে একলা রেখে যাবি? আমাদের তুই ছেড়ে কে আছে শুনি? যা, তুই যা চাস তাই হবে, তবুও তুই ছেড়ে যাবি না। তখন চোখে পানি টলমল করছে। মিথিলা ওর বাবাকে জড়িয়ে ধরে। আকাশের বাবাকে বলে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করব। মিথিলা তুমি থাকো, আমি বাসায় গেলাম তাহলে। আকাশের থাকতে কষ্ট হচ্ছে, সারা শরীর ব্যথা করছে তার। আকাশ, আমাকে মাফ করে দে, আমার এসব করা ঠিক হয়নি। মাফ চেয়ে আমাকে ছোট করবেন না। এরপর মুখে একটা ফ্যাকাশে হাসি দিয়ে বলে, আমিও যাব তোমার সাথে। আর বাবা, তোমার যখন আমায় দেখতে মন চাইবে চলে আসবে ওই বাড়িতে, আর নয়তো কল দিবে, আমি দেখে যাব। ঠিক আছে। তারপর আকাশ মিথিলাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে সবাই মিথিলাকে নিয়ে পড়লো ব্যস্ত। এদিকে আকাশ ব্যথায় টনটন করছে তার শরীর, তাই সে বিছানায় গিয়ে কোনো রকমে শুয়ে আছে। মিথিলা সবার কথা বলার মাঝে আকাশকে খুঁজছে, কিন্তু পাইল না। তারপর সবার সাথে কথা বলে রুমে গিয়ে দেখে আকাশ বিছানায় শুয়ে আছে। মিথিলা লক্ষ্য করলো আকাশ ঘুমিয়েছে আর ওর শার্ট ভিজে গেছে রক্তে। কাছে গিয়ে শার্ট খুলে দিল। খুলে দিয়ে পিঠের দিকে তাকাতে অবাক হয়ে যায়। আকাশের পুরো পিঠ মারের দাগ বসেছে আর রক্ত জমাট বেঁধে আছে কিছু কিছু জায়গায়। মিথিলার হাতের স্পর্শে ঘুম ভেঙে যায় আকাশের। তুমি? আমার বাবার জন্য কত কষ্ট হচ্ছে তোমার। ইস, কোথায় কষ্ট? কি বলো এগুলা? আমাকে আর বলতে হবে না, বুঝলে? দেখাই যাচ্ছে সব। চুপ করে শুয়ে থাকবে, আমি মালিশ করে দিচ্ছি। রাতের খাওয়া দাওয়া শেষ করে আকাশ রুমে এসে ফোন টিপছে। এমনিতেই অসুস্থ, ফোন একদম টিপবে না, ঘুমাও। অসুস্থতার সাথে ফোন টেপার কি সমস্যা? কোনো সমস্যা না, তুমি ফোন রেখে ঘুমাবে এক্ষুনি। ঠিক আছে। একটু পরে ঘুমিয়ে যায় আকাশ। সুপ্তি তখন রুমে আসে। কি ভাবি, কেমন আছেন? তোর তো একটা বিচার আছেই। খপ করে এই সুপ্তিকে ধরে ফেলে মিথিলা। দেখ, ভালো হবে না কিন্তু। না, হয় নাই। মিথিলা কিছুক্ষণ এভাবে সুপ্তির সাথে ফাজলামো করে। আয়নার সামনে বসে চুল ঠিক করছে। এদিকে আকাশের ঘুম ভেঙে যায় তখন। দেখে মিথিলা শাড়ি পরেছে আর আয়নায় মিথিলার নাভি পরিষ্কার দেখা যাচ্ছে। আকাশ উঠে গিয়ে পেছন থেকে মিথিলার পেট জড়িয়ে ধরে। মিথিলা হঠাৎ কারো স্পর্শে তার শরীরে কেঁপে ওঠে। ওই দুষ্টু কি? হ্যাঁ, কিছু তো না। তারপর জড়িয়ে ধরে রেখেই বলে আকাশ, হাত কোথায় তোমার? হ্যাঁ, আছে একটা জায়গায়। এই বলে একটা চিমটি দিল। উফ, লাগছে তো। আকাশ মিথিলাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। মিথিলা নাভিতে একটা কিস করলো। আকাশ আরেকটা কিস করতে যাবে। ওইখানে আর না, এখানে এসো। তখন ঠোঁট দেখিয়ে দেয়। আকাশও ঝাঁপিয়ে পড়লো মিথিলার ঠোঁটে। কিছুক্ষণ পর, আজকে খুব রোমান্টিক মুডে আছো মনে হচ্ছে, কি ব্যাপার? এর আগে কখনো তোমার কাছে আসিনি, তাই আজকে কাছে আসলাম। বিয়ের দিন তো একটু কাছে আসুনি। নিজে বিছানা ছেড়ে মেঝেতে শুয়েছিল আর এখন বলতেছে আমি শুয়েছিলাম তাতে কি? আমায় কোলে করে বিছানায় নিলেই তো হতো। তাহলে এই ছিল মনে মনে আজকে দুষ্টামি করব, যেটা 500 রাতে করিনি। না, একদম না। পরে আবার বলবা যে আমি না করেছি বলে তুমি দুষ্টামি করবে না, তাই তো করব। ভালো হবে না কিন্তু, একদম কাছে আসবে না।
আকাশ জোর করে জড়িয়ে ধরে মিথিলাকে কিস করে কিছুক্ষণ। তারপর তুমি যেহেতু চাইছো না তাই আজকে না, এবার খুশি তো? তারপর বিছানায় শুয়ে পড়ে। ফাজিল আমায় কিস করে পাগল করে তুলে এখন ঘুমাবে, আজকে ঘুমোতেই দিব না আমি। মিথিলা আকাশের বুকের উপর বসে আকাশের মাথার চুল টানতে লাগলো। সকালবেলা। মিথিলা, কোথায় গেলে তুমি? বলো। বাইরে এত চিল্লাচিল্লি কেন? শিমুল বিয়ে করে ফেলেছে কাউকে না জানিয়েই। কি? কোন মেয়ে? কে বিয়ে করেছে? শিলাকে বিয়ে করে বাসায় নিয়ে আসছে। আকাশ দ্রুত উঠে নিচে আসে। এসব কি শুনতেছি শিমুল? যেটা শুনতেছ ঠিক। বিয়ে করবি সেটা আমাদের বললেই তো হতো। আর দেশে কি মেয়ে ছিল না? এই মেয়েটাকে পাইলি? তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। আমি এখন এই বাড়ির বউ, সো বি কেয়ারফুল। তুমি কোন কোয়ালিটির মেয়ে সে তো আর শিমুল জানে না, তাই এই কাজটা করেছে। ভাইয়া, তুমি রীতিমতো আমাকে আর আমার বউকে অপমান করছো। আমি কাকে বিয়ে করব আর কাকে করব না সেটা আমার ব্যাপার। বিয়ে যেহেতু করেই ফেলেছো, এখন আর কি করার? ভাইয়া যে একটা কাজের মেয়েকে বিয়ে করেছে তখন আমি কিছু বলেছি? তাহলে ভাইয়া এখন কেন বলছে? চুপ কর। কি বলছিস কি তুই? কাকে কাজের মেয়ে বলছিস? এখনো শিমুল আর শিলার মিথিলার পরিচয় জানে না ভালোভাবে। এরপর আকাশ ওখানে আর না থেকে রুমে চলে আসে। এসে কিসের জন্য বা একটু অন করলো ল্যাপটপ। অন করতে একটা মেল আসলো। চাটা খেয়ে নাও। তারপর চা আকাশকে দেয়। এদিকে আসো আগে। মিথিলাকে টেনে কাছে বসালো। লন্ডনে যেখানে আমি পড়তাম ওখান থেকে মেইল করেছে, আমার সকল কাগজপত্র রেডি হয়েছে, নিয়ে আসতে হবে। ওখানে পরিচিত কেউ নেই তোমার? না, তেমন কেউ নাই, আর থাকলেও কাজ নাই। সকল ডকুমেন্ট আমাকে ছাড়া দিবে না তারা। ও, আমি বলছিলাম তুমি আর আমি গেলাম ওইখানে, সকল ডকুমেন্টও তোলা হবে, সাথে আমাদের হানিমুনও করা হবে। মিথিলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, যে ঠান্ডা এখানে, আমি আর যাবই না ওইখানে। আরে ওইখানে এখন গ্রীষ্মকাল চলছে, সমস্যা নাই তো। গ্রীষ্মকাল চলছে? তাপমাত্রা কত এখন চলছে শুনি তো। গ্রীষ্মকালে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ফাজিল, এই তাপমাত্রায় গ্রীষ্মকাল? ঠান্ডায় জমে যাব আমি। আকাশের একটা কান টেনে ধরে বলে, সত্যি বলছি, এই তাপমাত্রা গ্রীষ্মকাল ওইখানে। ও, তুমি না গেলে আমাকে তো যেতেই হবে ডকুমেন্ট তোলার জন্য। কোথাও যাবে না একদম, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। কোনো ডকুমেন্ট তুলতে হবে না, পরে এক সময় যাবে। সেটা না হয় ঠিক আছে, কিন্তু আমাদের তো হানিমুনে যেতে হবে, তাই না? বাবা অনুষ্ঠান করতে চাইলো, ওটা শেষ হোক, তারপর ভেবে দেখা যাবে। আর একটা কথা কি জানো? কি? ভালোবাসার মানুষ পাশে থাকলে হানিমুন একদমই দরকার হয় না, তাদের জন্য প্রত্যেকটা মুহূর্ত অনেক আনন্দের হয়। বাহ, কি সুন্দর কথা বললে। তাহলে তো তোমাকে একটু আদর করতে হবে এটার জন্য। ফাজিল সরো, আমার অনেক কাজ আছে। উঠে কিছু দূর গেল। মিথিলা, একটা ব্যাপারে সাবধান করতেছি, শিলা কিন্তু কোনো ভালো উদ্দেশ্যে এখানে আসেনি। মিথিলা এসে সুপ্তির রুমে ঢুকলো। সুপ্তি আজকে ভার্সিটিতে যাবি, একটু দরকার ছিল। আমি তো ননদ, তাই আপনি করে বলবি, বুঝলি? আসছে কি ননদ রে, তাকে আপনি করে বলতে হবে আমার? মাথায় একটা টোকা দিয়ে বলে, আজকে যেতে পারবো না রে, খুব ব্যস্ত আছি। ঠিক আছে, তাহলে তোর ভাইয়াকে নিয়ে যাব। ঠিক আছে। ও একটা কথা বলতেই ভুলে গেছি, ভার্সিটির সিনিয়র ছাত্র ইউনিয়নের রকি তোকে খুঁজতে অনেক দিন ক্লাসে এসেছিল। ও, গেলাম। মিথিলা আকাশকে সাথে নিয়ে ওদের ভার্সিটি আসে। এসেই অফিসে কিছু কাজ ছিল, ওগুলো শেষ করে ভার্সিটি থেকে বের হতে যাবে, তখনই কিছু ছেলে এসে দাঁড়ালো সামনে। মিথিলা, এতদিন কোথায় ছিলে? সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না তো, পথ ছাড়ুন। সাথে এইটাকে নিশ্চয় ভাই হবে কোনো। ও, আপনার সাথে তো পরিচয় করিয়ে দিইনি, ইনি আমার হাজবেন্ড আকাশ। এরপর রকির উদ্দেশ্যে বলে দেয়, আমাকে কি বোকা পেয়েছো? দেখো মিথিলা, আমি তোমাকে ভালোবাসি, আগেও বলেছি অনেকবার, আর এখনো বলতেছি। আরে ভাই, মানলাম আগে ভালোবেসেছেন, কিন্তু এখন আমার স্ত্রী সে, তো এখন বলার মানে কি? তুমি এখানে আর কথা বলো না, বাসায় চলো। এদিকে আকাশের হাত ধরে নিয়ে যাচ্ছে মিথিলা। দাঁড়াও, আগে তোমাকে ভালোবেসে কাছে পেয়েছিলাম, এখন বিয়ে করেছো, তাতে কি এখন তোমার শরীর কাছে পেতে চাই? মিথিলার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আকাশ গিয়ে রকির হাত ধরে ফেলে। আকাশ, তুমি মামাকে কল দাও তাড়াতাড়ি। এদের জন্য আমি অনেক কিছু। এই তোরা দেখ, এই ফিটার খাওয়া ছেলে বলে কি, একে সাইডে একটু আদর করে দে।
আমি মিথিলাকে একটু অন্যরকম আদর করি। আর কি, সবগুলোকে ইচ্ছে মতো মার দিল আকাশ। আগে থেকেই জানতাম তুই একটা খারাপ ছেলে, আজকে নিজের চোখে দেখলাম। এরপর মিথিলা রকিকে বলল, মিথিলা আর আকাশ অটোরিকশা করে বাসায় যাচ্ছে। এই তুমি মারপিট করলে কি করে? কেন, হাত দিয়ে দেখলে তো তুমি? আরে বললাম ওগুলো শিখলে কিভাবে? লন্ডনে থাকতে আত্মরক্ষার জন্য এগুলো শেখানো হয়। আমিও কৌতূহলবশত শিখেছি। এসে তাড়াহুড়ো করে কোথায় যাও? রান্না করতে হবে তো। মিথিলা রান্নাঘরে গিয়ে দেখে আকাশের মা একাই রান্না করছে। মা আপনি রান্না করে কেন? আমি এসে রান্না করব বলেই তো গেলাম। রান্না করে রাখলে কাজটা এগিয়ে থাকতো, তাই। আপনি আর ঢুকবেন না রান্নাঘরে, একটু ঢুকেছেন আর কাশছেন। হয়েছে হয়েছে, একটু ঢুকেছি বলে কতগুলো কথা শুনিয়ে দিল বাবা। হাসতে হাসতেই চলে গেল। মিথিলা রান্না করছে, হঠাৎ কেউ পেছন থেকে যাকে জড়িয়ে ধরে। মিথিলার সাথে সাথে পেছন ঘুরে থাপ্পড় মারতে যাবে, দেখে আকাশ। হুট করে এভাবে এসে ধরলে, এখনই তো দিতাম বসিয়ে একটা। ভাবছিলাম কে ডাকে। দাও, থাপ্পড় তো শুধু আমার জন্যই বরাদ্দ তোমার। হয়েছে, আর মন খারাপ করতে হবে না। এখন যাও ফ্রেশ হয়ে আসো, ততক্ষণে রান্না হবে। তারপর একটা কিস দেয়। তুমি রান্না করো, আমি এভাবেই থাকবো। কেউ রান্না করে ঢুকে এসব দেখলে কি হবে ভাববে তুমি বলো তো? যাও তো তুমি। কেউ আসবে না, তুমি রান্না করো, আমি সাহায্য করব রান্না করতে। তুমি থাকলে রান্না শেষ হতে আরো দেরি হবে। কিচ্ছু করব না, আমি শুধু এভাবেই থাকবো। এদিকে সন্ধ্যায় মিথিলা লন্ডনে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব অফার এসেছে। ভাবছি ওখানে যাব কিছু বছর থেকে, তারপর তোমাকে নিয়ে যাব। কি বললি? লন্ডন যাবি তুই? হ্যাঁ, তোকে তো আমি খুন করে এখানে রেখে দিব। আকাশের গলা টিপে ধরে। আরে কি করছো, মরে যাব তো। লন্ডনে জব করলে অনেক টাকা। আমার টাকা লাগবে না, তোমার বুকে মাথা দিয়ে শুয়ে থাকলেই আমার আর কিচ্ছু লাগবে না। বুঝতেছো না তুমি? অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবো কিছুদিনের মধ্যে। তোকে তো আমি এবার। তারপর বালিশ দিয়ে মুখ চাপা দিল। ছাড়ো ছাড়ো, মরে যাব তো, আমি এমনি বলতেছি। মিথিলা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার টাকা পয়সা চাই না, আমার শুধু তোমাকে লাগবে, তোমার পাশে রাখবে আমায়, আর কিচ্ছু চাই না আমি। হয়েছে, এত কান্না করতে হবে না, আমি একটু দোকানের দিকটা ঘুরে আসি। কোথাও যাওয়া হবে না। মিথিলা আরো শক্ত করে জড়িয়ে ধরলো আকাশকে। মনে হচ্ছে ছেড়ে দিলে আকাশকে হারিয়ে ফেলবে। আমি দোকানে যাইতেছি, বিদেশে না। এভাবে ভয় পেতেছো কেন? দোকানে যেয়ে কি করবে? কি খাবে বলো? এখানে আমি বাসায় দিচ্ছি। যাবো না দোকানের ওইদিকে, তবে আমার কিছু শর্ত মানতে হবে। রাজি আছো? আকাশ দুষ্ট হাসি দিয়ে বলে, সব মানবো আমি, তুমি বলো। আমাকে রাতের খাবার খাইয়ে দিতে হবে তোমাকে, তারপর গভীর রাতে আমার সাথে বসে ভূতের মুভি দেখতে হবে। খাবার খাইয়ে দিব, কিন্তু ভূতের মুভি দেখতে পারবো না, আমার খুব ভয় করে এসব দেখতে। তাহলে আর কি, বাইরে গিয়ে একটু ঘুরে আসি। না, দেখবো আমি তোমার সাথে মুভি। রাতে মিথিলা আর আকাশ মুভি দেখছে। ভয়ানক সিন আসতেই মিথিলা শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে। ইস, কি অনুভূতি। আমি দেখবো না, আর চলো না, ঘুমোবো। এটা কিন্তু কথা ছিল না। তারপর আবার একটা ভয়ানক সিন আসতেই মিথিলা জোরে চিৎকার দেয়। অজ্ঞান হয়ে আকাশের বুকে পড়ে গেল। আকাশ দ্রুত বিছানায় এনে শুয়ে দেয়। টিভি অফ করে মিথিলার মুখে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটানো লাগবে না, এমনিতেই ঠিক আছি আমি। এটা কিন্তু চিটিং। যাও, আমি আজ তোমার সাথে থাকবোই না। আমি কিন্তু আজকে রোমান্টিক মুডে আছি। এখন ভেবে দেখো, আজকে থাকবে কি থাকবে না আমার সাথে? কে বলেছে আমি থাকবো না? এরপর কথাটা বলে মিথিলাকে জড়িয়ে ধরে। তারপর আর কি, যা হওয়ার তাই হলো। পরের দিন সকালে। মা, কোথায় তুমি? এখানে, রুমে। আকাশ রুমে যায়। এখানে কিছু টাকা আছে, এগুলো দিয়ে তোমরা শপিং করবে, আর তোমার বৌমার জন্যও কিছু কিনবে। দেখবে মিথিলাও অনেক খুশি হবে তোমার কাছে গিফট পেয়ে। তুই তো কিনে দিতে পারিস, আমাকে বলছিস কেন? মিথিলাকে তোমার দেখে এমন মনে হয়? আর আমি যে টাকা দিয়েছি সেটা বলবে ওকে একদম। কিন্তু ওরা যে বড় লোক, আমাদের এসব গিফট পেয়ে মন খারাপও করতে পারে। ঠিক আছে। এদিকে সন্ধ্যার সময় বাসায় আসতে দেখতে পেল মিথিলা বেশ হাসি খুশি। কি ব্যাপার, এত হাসি খুশি কেন? আছে একটা কারণ, এদিকে এসো তুমি। আকাশকে রুমে নিয়ে গিয়ে একটা শাড়ি দেখালো। শাড়িটা তো খুব সুন্দর, কখন কিনলে? আমি কিনবো কেন, শাশুড়ি মা গিফট করেছে আমায়। তাই নাকি? পছন্দ হয়েছে তোমার? খুব খুব, আমার তো এক্ষুনি পড়তে ইচ্ছে করছে।
পড়তে মন চাইতেছে পড়ো। তোমাকে গিফট দিল, তোমারও উচিত মাকে গিফট দেয়া একটা, তাই না? আমিও সেটাই ভাবছি। আমার মানি ব্যাগে দেখো টাকা আছে, ওগুলো নিয়ে সুপ্তি সহ তুমি শপিং করতে যাও কালকে। মা আর সুপ্তির জন্য কিছু কিনে তাদের দিবে। আমার কাছে কিছু টাকা আছে, লাগবে না তোমার টাকা। আমার টাকা আর তোমার টাকার মাঝে কোনো পার্থক্য আছে? আর তাদের বইল না যে আমি টাকা দিয়েছি। পরের দিন আসাদ চৌধুরী আকাশের বাড়িতে আসে মিথিলাকে নিয়ে যেতে। 2 দিন পরেই তো অনুষ্ঠানের ডেট ঠিক করেছি, তাই মিথিলাকে নিতে আসলাম। ঠিক আছে, বৌমাকে নিয়ে যায়। এই কথা শুনে মিথিলার মন খারাপ হয়ে যায়। মা রেডি হয়ে আয়, আমি এখানে বসে আছি। বাবা, একদম অনুষ্ঠানের দিন আকাশ সহ গেলে হবে না? সেটা কেমন দেখা যায়? বাসায় অনেক আত্মীয় স্বজন আসবে, তুই যদি না থাকিস তাহলে কিভাবে হবে? কিন্তু আর কোনো কিন্তু নাই, রেডি হয়ে আয়। আকাশ যে বাসায় নেই, এখন না বলে যাব কি করে? মা তুমি যাও, আকাশ আসলে আমি বলে দিব। মিথিলা না চাইতেও চলে গেল। সন্ধ্যায় আকাশ বাসায় এসে সব জায়গায় মিথিলাকে খুঁজলো, কিন্তু পেল না। মা, মিথিলা কোথায়? ও তো চলে গেছে ওদের বাসায়, ওর বাবা এসে নিয়ে গেছে। আমাকে একবারও বলে গেল না? আমি যেতে বলেছি, তুই বাসায় আসলে আমি তোকে বলে দিব বলেছি। ও। আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসেছে, তখনই কল আসে অপরিচিত নাম্বার থেকে। কে বলছেন? মিথিলা। মিথিলা, এটা কার নম্বর? আর বলে গেলে না একবারও? বাবা গিয়ে নিয়ে এসেছে, তোমাকে দেখতে মন চাইছে, দেখা করে যাও না একবার। 8-9 কিলোমিটার রাস্তা আমাদের বাসা থেকে তোমাদের বাসা, এত রাতে কিভাবে যাবে বলো? জানি না কিভাবে আসবে, কিন্তু আসবে তুমি, এটাই আমি জানি, ব্যাস। রাতে পাগলামি করো না তো, খাবার খেয়ে ঘুমিয়ে যাও। এরপর মিথিলা আর কোনো কথা না বলে রাগ করে কল কেটে দেয়। আকাশ আরো কয়েকবার কল দিল, কিন্তু রিসিভ করেনি মিথিলা। আকাশ বাধ্য হয়ে মিথিলার বাসার সামনে এসে মিথিলাকে কল দিল। এবারে রিসিভ করার কোনো নাম নেই। আকাশ একটা টেক্সট করলো। তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি। এদিকে টেক্সট করার সাথে সাথে এই দোতলা থেকে জানলা খুলে আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে। আকাশকে দেখে দৌড়ে নিচে নামে রাস্তায়। এগুলো কেমন পাগলামি বলো তো আমাকে? দেখতে মন চাইছিল, কি করবো আর? বিকেলে তুমি আমাদের বাড়ি থেকে আসলে আর রাতেই তোমার দেখতে এত মন চাইতেছে, তাহলে যখন আমি থাকবো না তখন কিভাবে থাকবে তুমি শুনি? এগুলো কি সব কথা বলো? এবার কিন্তু কান্না করব আমি। ততক্ষণে চোখে পানি চলে এসেছে। আর বলবো না, আমাকে দেখা হয়েছে, এবার গিয়ে শুয়ে পড়ো। বাড়ি এসো, এখানেই থাকবে আজ। ধুর, বিয়ের অনুষ্ঠান শেষ হোক তারপর থাকবো, এখন থাকা যাবে না। এরপর কেটে যায় 2 দিন। আকাশ আর মিথিলার বিয়ে আবারও নতুন করে দেওয়া হয়। এদিকে শিমুলের বউ শিলা বাবার বাসা থেকে আকাশের বাড়িতে চলে এসেছে। মিথিলা, আমাকে তো লন্ডন যেতেই হবে, সার্টিফিকেটগুলো না আনলে এদিকে তো কোথাও জব পাওয়া যাবে না। কতদিন লাগবে ওগুলো আনতে? সবকিছু যদি ঠিক থাকে তাহলে 10-15 দিন লাগবে। যাবো আর আসবো, দেরি তো করবো না। ঠিক আছে, যেও। ঠিক আছে। এত খুশি হওয়া যাবে না, একটু পরপর ভিডিও কলে কথা বলতে হবে, যতদিন লাগবে ওখানে। ঠিক আছে, আজকে গিয়ে সবকিছু ঠিক করি, 2-1 দিনের মধ্যে যাব তাহলে। এইদিকে 2 দিন পরেই আকাশ লন্ডন চলে গেল। লন্ডন যাওয়ার কয়েকদিন বেশ ভালোই যোগাযোগ ছিল মিথিলার সাথে, কিন্তু একদিন হঠাৎ কোনোভাবেই আর যোগাযোগ করা যাচ্ছিল না। মিথিলা চিন্তায় খাওয়া দাওয়া সব কিছুই ভুলে গেছে। মিথিলা, খাওয়া দাওয়া ঠিক মতো করতেছিস না কেন? তেমন কিছু না বাবা, আপনার ছেলে কলও রিসিভ করছে না। হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই ধরতেছে না। এই নিয়ে চিন্তা করিস না তুই। লন্ডনের বিদেশি মেয়ে রেখে কি এসব মেয়ের সাথে কথা বলবে আকাশ? এইসব মিথিলাকে শুনিয়ে শুনিয়ে বলল, এই মেয়ে, মুখ সামলে কথা বলবে। আগে নিজের চরিত্র ঠিক করো। বড় ভাইকে বিয়ে করতে না পেরে ভুলে ছোট ভাইয়ের গলায় ঝুলিয়ে পড়েছো। সত্যি কথা বললাম তো, এখন শরীরে লেগেছে। শিলা, এখানে যেন না দেখি তোমাকে, যা এখান থেকে। এরপর মিথিলা রুমে গিয়ে শুয়ে আকাশকে আবারও কলে ট্রাই করছে আর শিলার কথা ভাবছে। সত্যি কি আকাশ বিদেশ গিয়ে অন্য মেয়েদের পেয়ে আমায় ভুলে গেছে? আমি এসব কি ভাবছি? আকাশ এমন ছেলেই নয়। হঠাৎ বিকেলে কলিং বেল বেজে ওঠে। মিথিলা গিয়ে খুলে দিল দরজা। দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কাকে চাই এখানে? এটা আকাশের বাসা না? এটা আকাশের বাসা, কিন্তু আপনি কে? তুমি নিশ্চয়ই আকাশের বোন। ও বলেছিল ওর একটা বোন আছে। তুমি আকাশকে ডাকো। সেই কবে লন্ডনে আমাকে রেখে চলে এসেছে, আর যাওয়ার খবর নাই, তাই বাধ্য হয়ে নিজের বাংলাদেশে চলে আসলাম।
যদি ও আমার দেশের বাড়ি বাংলাদেশেই সিলেটে। এই মেয়ে কি সব বলছো? ফাজলামো পেয়েছো? ফাজলামি করব কেন তোমার সাথে? নাম কি তোমার? আর আমি কে জানো? আমি নিশি। তোমাকে তো মনে হইতেছে আকাশের বোন সুপ্তি। আমি আকাশের বউ, মিথিলা। কি, আমাকে লন্ডনে বিয়ে করে রেখে এসে তোমাকে বিয়ে করেছে? বিয়ে করে রেখে এসেছে মানে? গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার কিছুদিন আগে বিয়ে করেছে আমাকে। এক্সাম শেষ হবার পর বলল আমি বাংলাদেশ থেকে ঘুরে আসি কয়টা দিন, তারপর আর কোনো যোগাযোগ নাই, তাই বাধ্য হয়ে চলেই আসলাম। এদিকে মিথিলা আর নিশির কথার শব্দ শুনে বাড়ির সবাই আসলো, এসেই এসব কথা শুনে। আমার ছেলে নামে এসে মিথ্যে কথা বলতে তোমার একটু ভয় করতেছে না? বাবা এসব কি বলছেন? ভয় কেন করবে? আপনি আকাশকে ডাকেন, ও নিজেই পরিচয় করে দিবে আমাকে আপনাদের সাথে। তারপর বাড়ির ভেতর ঢুকে তাই। ভাইয়া এরকম কাজ কখনোই করতে পারে না। আমিও তো এটাই ভাবতেছি, আমাকে রেখে এখানে এসে আরেকটা বিয়ে করেছে। দেখতে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না। এদিকে এসব দেখে মিথিলা কান্না করা শুরু করে দিয়েছে। বাহ, এখন দেখি জোর করে নিশিকে অস্বীকার করাবে। এমনিতে আমাকে কত নীতি কথা শুনিয়ে দেয় সুযোগ পেলে, এখন নিজে তলে তলে এত কিছু করেছে। শিমুল, তুই চুপ করবি? সব শুনে মিথিলা কান্না করতে করতেই রুমে চলে গেল। রুমে গিয়ে একাধারে 20-25 থেকে 30 বার কল দিল আকাশকে, কিন্তু কোনো লাভ হলো না, ফোন বন্ধ। দুদিনের ভেতরে আশেপাশের লোকজন থেকে সবার কাছে পৌঁছে গেছে আকাশ বিদেশে আরেকটা বিয়ে করেছিল। এইসব কথা মিথিলার বাবা শুনে আর এক মুহূর্ত দেরি না করে চলে আসে মিথিলার কাছে। মা, কি সব শুনছি আমি? তখন মিথিলা কিছু না বলে কান্না করতে করতেই তার বাবাকে জড়িয়ে ধরে। তোকে এত করে বোঝানোর চেষ্টা করছি ভালো একটা ছেলের সাথে বিয়ে দিই, কিন্তু আমার কথা শুনলি না। দেখ এখন কত ভালো ছেলে। ও এরকমটা করতেই পারে না বাবা। সে তখন থেকে কান্না করতে করতে মিথিলা ক্লান্ত হয়ে গেছে। এখনো কোন জগতে আছিস তুই? সবাই জেনে গেছে আকাশ লন্ডনে আরেকটা বিয়ে করেছিল, আর আমার তো মনে হয় লন্ডনে গিয়ে জানতে পারে মেয়েটা বাংলাদেশে এসেছে, তাই ইচ্ছা করে ফোন বন্ধ করে রেখেছে। বাবা ও এমন ছেলে নয়। এবার আর কোনো কথা আমি শুনছি না। আকাশের সাথে বিয়েতে তো আমার একদমই মত ছিল না। তোকে এমন পরিবারে বিয়ে দেব আমি যেখানে হাজার গুণে ভালো থাকবি তুই, দেখিস। বাবা আমি আকাশকে ভালোবাসি, ওকে ছাড়া কিছু ভাবতে চাই না আমি। ঠিক আছে, এখন চল আমার সাথে আমাদের বাড়িতে। এই অবস্থায় তোকে এখানে রাখা ঠিক হবে না। এরপর মিথিলাকে ওর বাবা নিয়ে আসে। তারপর প্রায় 1 মাস কেটে গেল, আকাশের কোনো খোঁজ খবর নেই। এদিকে আকাশের বাড়িতে রাজত্ব চলছে শিলা আর নিশির, সবকিছুই যেন তাদের নির্দেশ ছাড়া চলছেই না। এদিকে মিথিলা এই 1 মাস কান্না করতে করতে চোখের নিচে কালো দাগ করে ফেলেছে। মিথিলার মা, শফিকের ছেলের সাথে আগে মিথিলার বিয়ের কথা ছিল, ও এখনো মিথিলাকে বিয়ে করতে রাজি। মেয়েটার আর এসব অবস্থা দেখতে পারতেছি না। মিথিলাকে রাজি করাও, ওকে ওই দুশ্চরিত্রা ছেলের সাথে যেতে ভুলে যেতে। ও কি রাজি হবে তাতে? তোমার মেয়ের ভাগ্য ভালো যে একটা বিশেষ ক্যাডার ছেলে এইসব জেনেও রাজি আছে বিয়ে করতে। তারপর মিথিলার মা গিয়ে মিথিলাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। 8-10 দিনের কথা বলে 1 মাস কেটে গেল, এখনো নাই, কোনো খোঁজও নাই। তোর বাবার কথাই ঠিক জেনে গেছে মেয়েটা, বাসায় এসে পড়েছে, তাই নিরুদ্দেশ হয়ে আছে। ওর সম্পর্কে আর বাজে কথা বলবে না আম্মু। এরপর এভাবে আরো কয়েক মাস কেটে গেল, আকাশের কোনো খোঁজ খবর নেই। আর বাবা মায়ের বিভিন্ন চাপ শেষে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সবার কথা মেনে নিয়ে শফিক মিথিলার বাবার বিজনেস পার্টনারের ছেলেকে বিয়ে করতে রাজি হয়। মিথিলা, আমি জানি তোমার মন ভালো নেই, কিন্তু কি করব? কতদিন এভাবে থাকবে তুমি? কিন্তু মিথিলা চুপ করে আছে। জীবনটা নতুনভাবে শুরু করো, কথা দিচ্ছি সারা জীবন তোমার পাশে থাকবো। এভাবে কিছুদিন থাকতে থাকতে মিথিলা কিছুটা স্বাভাবিক হয়ে আসে। প্রায় 1 বছর পর আকাশ লন্ডনের জেল থেকে ছাড়া পেল। ছাড়া পেয়েই পুলিশের কাছ থেকে ফোন নিয়ে আগে মিথিলাকে কল করলো, কিন্তু সিম বন্ধ দেখালো। এত কিছু না ভেবে দ্রুত দেশে ফিরে আসে, এসে বাসায় সোজা ঢুকে পড়ে। এখানে কি চাই? এভাবে বলতেছো কেন বাবা? এর চাইতে ভালোবাসা জানা নেই আমার। বাবা, অনেক বড় একটা ঝামেলা হয়েছিল ওখানে। মিথিলাকে ডাকো, একসাথে বলতেছি সবাইকে। মিথিলা বলতে কেউ থাকে না এখন এই বাসায়, তবে তোর বিয়ে করা বউ থাকে। বিয়ে করা বউ মানে? এদিকে আকাশ আর আকাশের বাবা কথা বলছিল, তখন নিশি উপরের রুম থেকে নিচে নামে। এটা তোর বউ, যাকে লন্ডনে বিয়ে করে রেখে এসেছিলি। আমি লন্ডনে বিয়ে করতে যাব কেন? কে তুমি?
আজকে প্রথম দেখতেছি। তখন শিলা আসলো এদের মাঝে, এসে নিশিকে কিছু একটা ইশারা করলো। আমাকে ভুলে গেলে কিছুদিনের ব্যবধানে? আমি নিশি, যাকে বিয়ে করেছিল লন্ডনে। ফাইজলামি পেয়েছো? সত্যি করে বলবে নাকি অন্য কোনো ব্যবস্থা নিব আমি? বিয়ে করার সময় ঠিক করেছো, আর এখন এসব নাটক করতেছো কেন? নিশি, তুমি রুমে যাও। আমি দাঁড়াও, পুলিশে কল দিতেছি। পুলিশ আসলেই সত্যি কথা বের করাবে মুখ দিয়ে। এদিকে আকাশ কল দিবে তার আগেই নিশি এসে আকাশের পায়ের কাছে বসে পড়লো। ভাইয়া, পুলিশে কল দিবেন না, আমি সব সত্যি বলতেছি। নিশি, কি সব ভাইয়া বলতেছো? হাজবেন্ড তোমার। সত্যি কথা বলবে নাকি পুলিশে কল দিব? আমি শিলার বন্ধু, ও আমাকে এখানে নিয়ে এসে এসব করতে বলেছে। আমি না থাকার কারণে এসব করেছে ওরা। 5 মিনিট সময় দিলাম শিলা, এর মধ্যে এই বাড়ি থেকে চলে যাবে, নয়তো আরো অপমান করে তাড়িয়ে দিব। শিলা আমার বউ, ও কেন এই বাসা থেকে বেরিয়ে যাবে? শিলার সাথে তুইও বেরিয়ে যাবি, যা। মা, কিছু বলছো না কেন? তোমার ছেলেকে আর ছেলের বউকে বের করে দিচ্ছে। বের করে দেব না তো কি করব? তোর বউ কি সব করেছে? এখনই বের হয়ে যেতে বল। বেরিয়ে তাহলে যাবি না, দারোয়ান দিয়ে বের করতে হবে, বুঝছি। সেটার আর দরকার নাই। বলেই বেরিয়ে গেল শিমুল সহ। তোর এতদিন কোনো খোঁজ ছিল না কেন? ওইখানে গেলাম, সবকিছু ঠিক ছিল, কিন্তু বাড়িতে আসার 2 দিন আগে কে যেন আমার নামে ওইখানে পুলিশে অভিযোগ দিয়েছে। আমার কাছে অবৈধ কিছু আছে। ওই দেশের নিয়ম অনুযায়ী নির্দোষ হলেও ওদের পর্যবেক্ষণে প্রায় 1 বছর থাকতে হবে। যদি এর মাঝে সন্দেহজনক কিছু মনে না হয় তাহলে আসতে দিবে। এই কাজটা করলো কি তোর সাথে? আমার তো ফুল সন্দেহ শিলা কারোর দ্বারা করিয়েছে। কোথায় যাইতেছিস? মিথিলাদের বাসায়। মিথিলা ওরা ওই কেউ বাসি থাকে না, কোথায় যে গেছে কেউ কিচ্ছু জানে না। কি বলতেছো? বলে দ্রুত মিথিলাদের বাসায় চলে আসে, যে দেখে গেটে তালা লাগানো। মিথিলার নম্বরে কল দেয়, কিন্তু নম্বর বন্ধ। সেদিন রাত পর্যন্ত এখানে ওখানে অনেক খোঁজাখুঁজি করেও মিথিলার কোনো খোঁজ পাওয়া গেল না। রাতে আকাশ হতাশ হয়ে বিছানায় শুয়ে আছে। তখন মনে পড়লো মিথিলার মামার কথা। তখন সাথে সাথে কল দিল। মামা, আপনি কোথায় এখন? আমি থানায় ডিউটি করতেছি। মিথিলা কোথায় এখন? কোথাও খুঁজে পাইতেছি না আমি। এদিকে মিথিলার মামা চুপ করে আছে। প্লিজ চুপ করে থাকবেন না। ওরা সবাই চট্টগ্রামে থাকে এখন। চট্টগ্রামের কোথায়? সিটিতেই আছে। এরপর আকাশ দেরি না করে রাতেই রওনা দিল চট্টগ্রামে। ভোরের দিকে চট্টগ্রাম শহরে নেমে মিথিলার মামার দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসে আকাশ। সকালে মিথিলাদের বাড়ির সামনের গেটে ঢুকতে চাইলেই দারোয়ান ঢুকতে দেয় না। বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে দেখতে পেল মিথিলার বাবা আসছে। আকাশের চোখে মুখে খুশির একটা আভাস পাওয়া গেল। ওই যে আঙ্কেল আসতেছে, তাকে জিজ্ঞেস করেন আমাকে চিনে কিনা। ঠিক আছে এদিকে দারোয়ান গিয়ে বলল, স্যার, উনি কি আপনার পরিচিত? অনেক সময় ধরে বাড়িতে ঢোকার চেষ্টা করছে। তারপর আসাদ চৌধুরী কিছুক্ষণ দেখে। একদম ঢুকতে দিবি না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি। আর মিথিলার কথা বলবি ওর বিয়ে হয়ে গিয়েছে। এদিকে আকাশ গেট থেকে সব শুনতে পেল। তারপর আকাশ রাস্তার পাশে গিয়ে বসে মিথিলার জন্য অপেক্ষা করতে লাগলো। শেষ পর্যন্ত বিকেলে মিথিলা বের হয় বাসা থেকে। আকাশ দৌড়ে গিয়ে মিথিলার সামনে দাঁড়ায়। আকাশ কোনো কথা না বলে সামনে দাঁড়িয়ে ভেজা চোখে তাকিয়ে আছে মিথিলার দিকে। মিথিলা অন্যদিকে ঘুরে দাঁড়ালো। আমি এতটাই খারাপ যে ঘুরে দাঁড়ালে অন্যদিকে? কিছু বলতে আসলে বলে চলে যাও। আমার থেকে দূরে থাকবে বলে এত দূরে এসে বিয়ে করেছো আর একটা? তোমার মতো আমার পার্সোনালিটিতে 2টা বিয়ে নেই। তাহলে তোমার বাবা যে বলল? কথা ছিল বিয়ে করব না, তাই তো চট্টগ্রাম আসা। আমার কাজ আছে, গেলাম। আমার কথাগুলো একটু শোনো। কি আর কথা শুনতে বলছো? কেন আমি এতদিন লন্ডনে ছিলাম শুনবে না? তোমার কথা যে সত্যি সেটার প্রমাণ কি? ও, তাহলে সত্যিটা যদি জানতে মন চায় তাহলে তোমার ছোট মামাকে কল দিয়ে জিজ্ঞেস করো, কারণ সে সব জানে। আর বিয়ের ব্যাপারটা, সেটা সব ছিল শিলার সাজানো। আমার কোনো খোঁজ না পাওয়ার সুযোগ নিয়ে সব করেছে, ওই বাড়ি থেকে সরানোর জন্য তোমাকে। এরপর আকাশ এসব কথা মিথিলার সামনে থেকে সরে গিয়ে একটা ফুটপাতের দোকানে গিয়ে বসলো। মিথিলা বাইরে না গিয়ে আবার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে কোনো কিছুই ভালো লাগছে না তার। সারাক্ষণ আকাশের কথাগুলোই কানে লাগতেছিল। তাই বাধ্য হয়ে ছোট মামাকে কল দিল। মামা, আকাশ লন্ডনে, কি হয়েছিল সেখানে? তোকে তো বলাই হয়নি। আমি গেছিলাম লন্ডন কিছুদিন আগে ভার্সিটিতে। গিয়ে ওইখানকার পুলিশ আমার বন্ধু, ওর দেখা করতে গেলাম। গিয়ে দেখি আকাশ ওইখানে হাজিরা দিতে এসেছে। পরে পুলিশের কাছে শুনলাম কে যেন আকাশের নামে কমপ্লেন করেছে অবৈধ মালামাল আছে, তাই ওর ভিসা পাসপোর্ট জব্দ করে রেখে দিয়েছে।
তারপর? আমি রেফার করলাম, তাই কিছুদিনের ভিতরে সব ফেরত দিয়েছে। নয়তো এত কিছু মাস ওদের নজরে থাকতে হতো। এই কথা আগে কেন বলনি আমায়? লন্ডন থেকে এসে এত চাপ ছিল যে আর বলা হয়নি তোকে। তারপর মিথিলা কল কেটে দিয়ে জানালা খুলে বাইরে দোকানে আকাশকে খুঁজছে, কিন্তু দেখতে পেল না। পিক দেখিয়ে বলল, ইনি কোথায় গেল? ওইদিকে হাঁটতে হাঁটতে গেল একটু আগে। আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, কোথায় যাওয়া হচ্ছে? তুমি এখানে? আমি না তো কাকে আশা করেছিলে? নিশিকে? দেখো মিথিলা, এটা কি? আমায় একটু জড়িয়ে ধরো না শক্ত করে। লোকজন আছে, তার মাঝে এসব কি? ছাড়ো। তুমি তো ধরতে বললে, জড়িয়ে। আমি যেটাই বলবো সেটাই করতে হবে? করবো তো। তাহলে আমি বলছি, আমাকে সারা জীবন খুব খুব ভালোবাসতে হবে। অবশ্যই। তারপর খুশিতে জড়িয়ে ধরলো। এই ছাড়ো, পাবলিক প্লেসে এইসব কি? কিছু না। আমার জন্য বাদাম নিয়ে এসো, অবশ্যই খোসা সহ বাদাম আনবে। খোসা ছাড়িয়ে বাদাম পাওয়া যায়? ওগুলো আনলেই তো হতো। যেটা বলেছি ওটাই করো, বেশি কথা বলো কেন? আকাশ আর কিছু না বলে বাদাম নিয়ে আসলো। এবার বাদাম খোসা ছাড়িয়ে ছাড়িয়ে দাও আমাকে, খাবো আমি। কি হতো যদি খোসা ছাড়িয়ে নিয়ে আসতাম? এই আমায় রাগ দেখালে তুমি? হ্যাঁ, বাসায় যেতে দাও আজকে। কত কাজ করাবো তোমায় দিয়ে, ভাবতে পারবে না একদম। ঠিক আছে, এখন চলো তাহলে বাসায়। তোমাদের ওই বাসা যাবো না, আর শিলা যেখানে আছে ওখানে যাবো না আমি। শিলা আর শিমুলকে বের করে দিয়েছে বাসা থেকে। কেন? শিলাই তো সব নষ্টের মূল, সব করেছে শিলা। এরপর সন্ধ্যায় চট্টগ্রাম থেকে মিথিলাকে বাসায় নিয়ে আসে আকাশ। সন্ধে হয়েছে, এখন কোথায় যাওয়া যায় আবার? বাইরে থেকে ঘুরে আসি একটু। না, কোথাও যাওয়া হবে না। কেন? মিথিলা আকাশের হাত ধরে বিছানায় নিয়ে বসলো। মিথিলা বিছানায় শুয়ে আকাশের কান ওর পেটে রাখলো। কিছু শুনতে পাচ্ছ? তেমন কিছু না তো। তারপর আবার কান পেতে শুনে। ভালো করে শোনো। কেন, কি শুনতে তখন পুরো বিষয়টা মাথায় আসলো আকাশের। শব্দ শুনতে পাও না? তাহলে যেন শব্দ আর নড়াচড়া শুনতে পাও, সেটার ব্যবস্থা করব। আমার লাগবে। তারপর লজ্জায় মুখে হাত দেয়। হরে কি দুষ্ট তুমি! এখন আমি রান্না করব, তুমি গিয়ে বকুল ফুল নিয়ে আসবে, আর সাথে চকলেট, আইসক্রিম এগুলোও আনবে। আইসক্রিম তো আনবো, কিন্তু বকুল ফুল এর তো কোথায় পাবো? সেটা আমি জানি না, কি আনতে বলেছি তো আনবে। আকাশ রাতে কয়েকটা ফুলের দোকান খুঁজলো, কিন্তু বকুল ফুল পেল না। পরে অনেক কষ্টে পেল বকুল ফুল। বাড়িতে আসতে আসতে তখন রাত 11টা পেরিয়ে গেছে। বাড়িতে এসে কলিং বেল দিতেই মিথিলার সাথে সাথে দরজা খুলে দিল। এতক্ষণ কোথায় ছিলে? এরপর কান্না করে দেয়। আরে বকুল ফুল খুঁজতে গিয়ে এত দেরি হলো। তারপর মিথিলা হাত থেকে বকুল ফুল নিয়ে মেঝেতে ফেলে দিয়ে বলে, লাগবে না আমার বকুল ফুল। আর কতবার কল দিয়েছি, একটা কল রিসিভ করনি তুমি। আরে ফুল কত কষ্ট করে আনলাম আর তুমি ফেলে দিলে। কল দিয়েছো দেখতেই পাইনি আমি। এরপর রাতে ঘুমানোর সময় মিথিলা আকাশের বুকে শুয়ে পড়ে। এই যে ম্যাডাম, শুনছেন? কতদিন এই বুকে ঘুমাই না, কথা বলো না, ঘুমোতে দাও। আমিও তোমার পেটে মাথা দিয়ে ঘুমাই না কতদিন, আমিও ঘুমাবো। বললেই হলো, আজকে আমি ঘুমাই, কালকে তুমি ওভাবে ঘুমিও, তবেই তো হলো। আজকে আমি ঘুমাই, কালকে তুমি ঘুমিও। না, আমি অর্ধেক রাত পর্যন্ত ঘুমাবো, বাকি অর্ধেক রাত পর্যন্ত তুমি ঘুমিও, ওকে? ঠিক আছে। এদিকে ভোরের দিকে আকাশের ঘুম ভেঙে গেল। মিথিলাকে জড়িয়ে ধরে ঘুমাতে যাবে, তখন দেখলো মিথিলার শরীরে জ্বরে গা ফেটে যাচ্ছে। সাথে সাথে মাথায় হাত দিয়ে দেখে মাথাও অনেক গরম। আকাশ দেরি না করে দ্রুত মিথিলার মাথায় পানি দিল। কিছু সময় একটু পর মিথিলা হাত দিয়ে কাঁথা খুঁজে না পেয়ে আকাশকে জড়িয়ে ধরলো। মিথিলা, এই মিথিলা, এই বলে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কথা বলো না। তারপর আকাশ ওই অবস্থায় ঘুমিয়ে গেল। সকালে মিথিলার বিছানা থেকে ওঠার শব্দ শুনে জেগে যায় আকাশ। কোথায় যাইতেছ? সকালের খাবার রেডি করি। এরপর আকাশ হাত দিয়ে মিথিলাকে বিছানায় বসায়। একদম এখান থেকে উঠবে না, বিছানায় শুয়ে থাকো। রাতে কি পরিমাণ জ্বর এসেছিল সেটা কি জানো? রাতে একটু এসেছিল, এখন তো নেই। একদম নড়বে না, চুপচাপ শুয়ে থাকো। তুমি গিয়ে সুপ্তিকে নিয়ে এসো, বাড়িতে থেকে পড়াশোনা করবে। হোস্টেলে থেকে পড়াশোনা ভালো হবে, তাই তো ওইখানে থাকে। বাড়িতে কি হবে পড়াশোনা? ও হোস্টেলে আর যেতে চায়নি, কিন্তু শিলার নিশির কারণে চলে গেছে আবার। ঠিক আছে, নিয়ে আসবো আমি।
একটু পর আকাশ নিজে খাবার খেয়ে মিথিলাকেও খাইয়ে দেয়। সুপ্তির হোস্টেলের কাছে চলে আসে। হ্যালো সুপ্তি, কোথায় তুই? এতদিন কোথায় ছিলি? সবাইকে কান্না করিয়ে ছেড়েছিস। তুই কি আমায় এসেছিস নাকি এখনো লন্ডনে? আমি কোথায় সেটা ছাড়, তুই কই এখন সেটা বল। আমি রুমে পড়তেছি। জানালাটা খুলে তাকা। তারপর সাথে সাথে সুপ্তি জানলা খুলে দেখে আকাশ বাইরে দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে সুপ্তি খুশিতে দিশেহারা হয়ে গেছে। দৌড়ে এসে জড়িয়ে ধরে। তোকে কতদিন পর দেখলাম, কেমন আছিস? অনেক ভালো আছি এখন। তুই তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে চলে আয়, বাসায় গিয়ে সব শুনবো তোর কথা। বাসায় আর যেতে ইচ্ছে করে না, শিলা নিশি এদের জন্য। আর মিথিলাও নাই, একদম বোর ফিল হয়। এই কথা বলে ভেতরে গেল। আকাশ সুপ্তিকে নিয়ে দুপুরের পর বাসায় আসে। তারপর কেটে গেল কয়েক বছর। আকাশ অফিস থেকে বাসায় আসছে। বাবা বাবা, আম্মু আজকে আমাকে বকা দিয়েছে। কি বল আম্মু তোমাকে বকা দিয়েছে? সেটাই তো বলতেছি। আম্মুকে কিছু বলবে তুমি, নাকি কান্না করব আমি? দাঁড়াও, আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপর তোমার আম্মুকে শুধু বকা না, মাইরও দিব। তারপর তাসফিয়া ছোট্ট আঙ্গুল দিয়ে আকাশের হাত ধরে ধরে মিথিলার কাছে গেল। মিথিলা রান্নাঘরে রান্না করছে। মিথিলা, তাসফিয়াকে কেন বকা দিয়েছো? বলো। আসতে না আসতেই বাবার কাছে বিচার চলে গেছে। বেশি কথা বলো না তো, রুমে গিয়ে রেস্ট নাও, খাবার দিচ্ছি আমি। বাবা, আম্মুকে বলো আগে কেন বকা দিয়েছে, তারপর খাবো। খাবার পরে আগে বলো আমার আম্মুকে কেন বকা দিয়েছো। এই দেখো, বেশি কথা বলো না। এই গরম শুনি দিয়ে একদম মার খাবে তুমি। বাবা, তোমাকে কি বললে শুনলে? তুমি বকা দাও তো। এই ট্যাবলেট, খুব কথা ফুটেছে না মুখে। তারপর আকাশ তাসফিয়া নিয়ে একটু দূরে চলে আসে। বাবা, তুমি আম্মুকে ভয় পাও, তাই কিছু বললে না তখন। একদম না, আমি কেন তোমার আম্মুকে ভয় পাবো, এই দেখো। এই বলে কিছুটা এগিয়ে যায়। তাসফিয়া দেখিয়ে দেখিয়ে মিথিলাকে কথা শোনালো। রাতে তাসফিয়া আর আকাশ বিছানায় হাসাহাসি করছে। তখন মিথিলা গেল। চলো খাবার খেয়ে তারপর এসো এখানে। সকালে তুমি বকা দিয়েছো আমাকে, আমি খাবো না। সরি আম্মু, আর দিব না। আজকে তোমাকে খাইয়ে দিব, চলো। তারপর তাসফিয়া গিয়ে কোলে বসলো মিথিলা। তখন আমাকেও বকা দিয়েছে, তাই আমাকেও খাইয়ে দিতে হবে, কি বল আম্মু? তারপর তাসফিয়া উদ্দেশ্য করে বলল, ঠিক কথা। বুড়ো বয়সের শখ কত। আম্মু, তোমার দাদা দাদিকে ডেকে নিয়ে আসো খাবার টেবিলে। এই বলতেই তাসফিয়া দৌড়ে চলে গেল। আকাশ এসে মিথিলার পাশে বসলো। তোমার মতলব কিন্তু ভালো লাগছে না আমার। আমি চোর নাকি ডাকাত যে মতলব ভালো লাগতেছে না? এই বলেই মিথিলাকে বিছানায় শুয়ে দিয়ে কিস করার জন্য যাচ্ছে। কি শুরু করলে? ছাড়ো, খাবার দিতে হবে তো। বাবা মা আসছে তো এখন মনে হয়। আসুক, আগের যেটা আরো মায়াবী হয়েছে দেখি। ধুর, কি সব বলো, ছাড়ো তো। তারপর আকাশ আর কিছু না বলে মিথিলাকে লিপ কিস করলো। তুমি আগের মতোই দুষ্টু আছো, ফাজিল কোথাকার। বাবা মার খাওয়া শেষ হলে আমাকে খাইয়ে দিতে হবে, কিন্তু আগেই বলে দিলাম। তোমার হাত নেই, আমি কেন খাইয়ে দিব? তারপর পাশের রুম থেকে তাসফিয়া ডাকছে খাবারের জন্য। মিথিলা উঠে চলে গেল। আকাশ মাথা নিচু করে বসে আছে। মিথিলা যেতে ধরে, আবার ফিরে এসে আকাশের মাথায় একটা কিস করে। বাবা মার খাওয়া শেষ হলে খাইয়ে দিব। এই বলেই চলে গেল। আকাশের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, আর মনে মনে বলে উঠল, ভাগ্যিটা এক হাতে পুরো পরিবারটা সামলাচ্ছে ক্লান্তহীন ভাবে। জীবনে এমন একজন মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।